I come from a defense family. My father served in the Indian Air Force. I've seen bravery in silence. So what do we do right now? We don't spread panic. We don't share fake news. We don't forward fear on WhatsApp. We stay honest and we keep doing our work. কিন্তু বাধ্য মেয়েরা তো চেঞ্জ করে না সোসাইটি। ইউ হ্যাভ টু বি এ রেবেল। আমি করব, যদি দাদা করে আমিও করব, কিন্তু আমি একা করব জাস্ট বিকজ আমার গার্ল, সেটা হবে না। আমি কোনো শুটে গেলে তখন কালো এরম কালি টাইপের হয়, সেটা না অ্যাপ্লাই করার চেষ্টা করে আমার হেয়ার লাইনটাকে আরো দেখানোর জন্য, কম দেখানোর জন্য কন্ট্রোল করার চেষ্টা করে। আমি বলি এখনই মোছো। সামনে থেকে যখন মানুষ আমায় দেখবে তখন দেখবে যে কপাল বড় আর অন ক্যামেরা কপাল ছোট লাগছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট ফলস ইমেজ অফ মি। বম্বেতেও আমি কি দেখেছি, 411 এর মডেলস আছে, সে বল্ড, ল্যাকমে ফ্যাশন উইকে সে হাঁটছে। তো ইফ ইউ ক্যান ইম্যাজিন, আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। হয়তো তোমার টাইমটা একটু বেশি লাগবে, তোমার এফর্টটা একটু বেশি লাগবে। দ্য বিউটি ইজ যখন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দেখতে। ওইগুলো নিয়ে যখন আমি ভিডিও বানাতে শুরু করলাম, পিপল কানেক্টেড। মানে স্কুল লাইফে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার কোনো সমস্যা হলে আমি মা বাবাকে গিয়ে পুরো ওপেনলি বলতে পারবো। হোয়াট আই স্ট্যান্ড ফর আই নো, অ্যান্ড আই ডু নট এন্টারটেইন আ বুলশিট ফ্রম এনিওয়ান। সেটা আমি যতই ভালোবাসি কাউকে, আই নো দ্যাট আই হ্যাভ আ বাউন্ডারি যেটা ইউ ক্যানট ক্রস। তুমি যদি আমার হাজব্যান্ডও হও পরবর্তীকালে গিয়ে, ইউ ক্যানট ক্রস দিস লাইন। বা আমি আমার ক্যারিয়ারে কি করব সেটা তুমি বলবে না। যে তোমার সাথে যদি এরকম এতটা লেভেলে খারাপ হচ্ছে, ইউ ক্যান টেক লিগাল স্টেপস। আমাদের ইন্ডিয়ান পেরেন্টসরা কি একটু ভয় পেয়ে যায় যে পুলিশের কাছে যাব, হার প্রাইভেট পিকচার্স গট লিকড, ইউ ক্যান বিট দেম। ও স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, বউ পেটাচ্ছে, উই ডোন্ট কেয়ার, বাট হাউ ক্যান ইউ কিস ইন পাবলিক? তারপরে ব্র্যান্ডস রিচড আউট, প্রোডাক্ট পাঠালো। আমি ভাবলাম যে ও ফ্রি এ প্রোডাক্ট পাওয়া যায়, এটা তো দারুণ। তারপরে দেখলাম ও টাকাও পাওয়া যায়। তুমি এমন বড় কিছু করো যাতে লোকে ভুলেই যাবে যে এরকম কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল। ডিজিটাল স্পেস ইজ দ্য অনলি স্পেস ওয়্যার সবার জন্য জায়গা আছে। ইটস হিউজ। অ্যান্ড যদি ইফ ইউ হ্যাভ সামথিং ইউনিক টু অফার, তোমার জন্য জায়গা রেডি আছে। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. আপনাদের সুস্বাগত টু স্ট্রেট আপ উইথ শ্রী। আজকে আমাদের শোতে একজন এমন ইন্টারেস্টিং ইয়াং অ্যাচিভার আছে যার আমি পার্সোনালি ভীষণ ফ্যান। আই এম আ ফ্যান গার্ল। অ্যান্ড এটাও বলা বাহুল্য যে আমার একটা হ্যাশট্যাগ গার্ল ক্রাশ আছে on this wonderful and sensitive and extremely মানে দরকারি কাজ করছে। আমরা মানে এই যে পরের শব্দটা ইউজ করব তার সাথে আমাদের সামহাও অনেক নেগেটিভিটি অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার। বাট আই এম প্রাউড টু সে যে আজকে আমার হট সিটে প্রীতি এসছে। প্রীতি, ওয়েলকাম। আই এম সো হ্যাপি দ্যাট উই হ্যাভ Pretty, she is it, Preeti, on my hot seat in the house. And of course, ওর following নিয়ে তো যতই বলবো সেটা কম। 6 lakhs and counting on YouTube and Insta. She's collaborating with some of the biggest brands. ওর নিজের একটা ভীষণ inclusive clothing brand আছে called Preeti Zen. But what touched my heart is her videos, which I think are being followed by younger women and men, and of course a lot of us who are learning so much from our younger generation, Gen X jeta ami boli, about relationships, about mental health, about owning your body and your mind, and also about being your authentic self. All the boxes are ticked for Preeti to be the right guest for my show. Preeti, আমি কিন্তু ভীষণ excited. How are you feeling? তুমি খুব বেশি বললে, মানে আমি নিজে ওয়াও এই মেয়েটাকে। But thank you. It was a wonderful introduction and I'm very excited যে কি আমরা আজকে টপিক কি হবে and কি ব্যাপারে ডিসকাস করব। I am looking forward to it. Right. And you are a very interesting person. আমি তোমার আগের পডকাস্ট গুলোও দেখেছি। Very well formatted podcast. I think everybody should subscribe. দেখো ভাই, শোনো, প্রীতি আমাকে এন্ডোর্স করছে মানে একদম স্ট্যাম্প অ্যান্ড সিলড। প্রীতি, আমরা তোমার গল্পের গোড়াতে যাব। তুমি বহরমপুরের মেয়ে এবং তুমি খুবই মধ্যবিত্ত একটি পরিবারের বড় হয়েছো। যেরকম মধ্যবিত্ত পরিবারে তুমি নাচ শিখেছো, বাঙালি পরিবারে আমার মনে হয় আমিও ভারতনাট্যম শিখেছিলাম। তুমি 16 বছর ভারতনাট্যমে ট্রেনিং নিয়েছো। তোমার দাদা আছে, আমরা অনেক সময় তোমার দাদার রেফারেন্স পাই তোমার ভিডিওসে। তোমার বড় হওয়াটা কেমন ছিল? ডিড ইউ সি আ লট অফ জেন্ডার ইকুয়ালিটি অ্যাট হোম, নাকি দাদাকে বেশি প্রাধান্য দেয়া হতো? রাজা বেটা সোনা, আমাদের বাবু সোনা সিনড্রোম যেটা আমি বলি।
How was your growing up? দুজনাই আদরে বড় হয়েছি আমরা দুজনা। আর একটা জিনিস ছোটবেলা থেকে মা বাবা যেটা দিয়েছে আমাদের সেটা হচ্ছে স্পেস। আর মা বাবার বড় হওয়াটা এখানে বলা খুব দরকার, কারণ কি দুজনার ফ্যামিলি 5 ভাই আর মানে এরকম পাঁচজন সিবলিং এ বড় হয়েছে মা বাবা দুজনাই। তো তারা কখনো পায়নি ওই স্পেসটা যে একা থাকতে চায় বা নিজের স্পেসে কাজ করতে চায়, সেটা আমাদেরকে ছোটবেলায় দেওয়া হয়েছিল। একটা জিনিস যেটা আমি বলবো যে হ্যাঁ, মায়ের মধ্যে এটা একটা ছিল যে মেয়ে যেহেতু, তো মেয়েকে সব কাজ জানতে হবে, মেয়েকে রান্না করতে হবে। মানে মা চেষ্টা করেছিল যে পুজো দেয় যাতে, আমি দিই না। আমি বা খাওয়ার খেলো, ধরো যে প্লেটটা তুলতে বললো, তো আমি বলতাম দাদা কেন তুলছে না, বা কাপড় তুলতে যাওয়া দাদা কেন যাবে না। তো এইটা আমার সবসময় ছিল, আমি করব, যদি দাদা করে আমিও করব, কিন্তু আমি একা করব জাস্ট বিকজ আমার গার্ল, সেটা হবে না। তো দাদা যখন পুজো দিত তখন আমি কাপড় তুলছি, মানে যখন আমি দেখতাম হ্যাঁ দুজনাই করছি, দেন আম ফাইন। ঝাড় দেওয়ারও হলো, ঠিক আছে দাদা দিক, আমি মুছে দিচ্ছি। এই ব্যাপারটা আমার সবসময় ছিল। তো সেম উইথ মানে ক্যারিয়ার অলসো, যে দাদা যখন, মানে আমাকে পড়াশোনা নিয়ে কোনোদিনও সেরকম ভাবে প্রেশারাইজও করানো হয়নি। মা বাবার এটাই ছিল, দুজনাই যেটা করতে চাই সেই দিকে আমরা পুশ করবো, অ্যান্ড যেই সাপোর্টটা দরকার পড়বে সেটা, মানে একটা বাঙালি পরিবারে এখনো বাবা কিন্তু আমার দাদাকে বলেছে, তোর যদি মনে হয় চাকরি ছেড়ে তুই বিজনেস করতে চাস, ইউ ক্যান। সেখানে দাদার বিয়ে হয়ে গেছে এখন, তাও মানে ওই সাপোর্টটা আছে, তুই পড়বি পড়। আমাকে তো সারা জীবন সাপোর্ট করেছে অবভিয়াসলি, বাট ওই জিনিসটা ছোটবেলায় আমি দেখেছি, অ্যান্ড তারপরে মাও বুঝতে পেরেছে হ্যাঁ মেয়ে একটুখানি কি বলবো, খুব বেশি কিছু বলা যাবে না, ওকে মেনে নিতে হবে। তো মা অ্যান্ড বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ছিল, সো ওই রকম প্রবলেম হয়নি। বাট এই ছোট ছোট জিনিসে মানে আমি বলতাম, অ্যান্ড ওইটার আমি প্রোটেস্ট করতাম ছোট ছোট জিনিসে। সো তুই ছোটবেলা থেকে ওই রিবেল উইথ আ কজ, মানে নট উইদাউট আ কজ, জেমস ডিনের মতন। এবার আমাকে বল, তোর ইউটিউব চ্যানেল, তুই খুব ছোট বয়সে ইউ স্টার্টেড ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়ার ফোকাসিং অন স্কিন কেয়ার। তখন কিন্তু এই পাগলামোটা অন ইউটিউব, যে সবাই গেট রেডি উইথ মি ভিডিওস, অতটা তো তখন ছিল না। আমি যেহেতু আমরা এখন প্রথমেই ওই প্রসঙ্গেই আছি, লাইক মেনি অফ আস, আমি যেরকম খুব মোটা ছিলাম ছোটবেলায়, এবং আমাকে সাংঘাতিকভাবে বডি শেম করা হতো বিকজ আমার বাক টিথ ছিল। আমার খুব ছোট বয়সে পিরিয়ড হয়ে যায়, 10 বছর বয়সে, অ্যান্ড লেটার অন আই ওয়াজ ডায়াগনোসড উইথ পিসিওডি। তো কি হয়েছিল যে আমার ফেশিয়াল হেয়ার খুব বেশি ছিল, সো একটা গোপের রেখা, মানে অফকোর্স অনেক পরে গিয়ে আমি থ্রেডিং করি, কিন্তু তখন মাই আইব্রাউজ ওয়ার ভেরি বুশি অ্যান্ড আইভ অলওয়েজ হ্যাড ভেরি লাইক স্লান্টেড কাইন্ড অফ আর্চড আইব্রাউজ, সেখানে খুব বুশি ছিল। তো আমাকে খুব, মানে আমি অনেক দিন অবধি হাসতাম না ছবিতে, এখনো আমি হাসি না। মানে মাই ফটোগ্রাফার্স নো ইন দ্য টিম যে সময় একটু স্মাইল করো ইভেন্টসেও, আই এম ভেরি কনসিয়াস বিকজ অফ মাই টিথ। অ্যান্ড আমার দিদিমা শি ওয়াজ ভেরি ইনসিস্টেন্ট যে তোমাকে ব্রেসেস পরতে হবে, বাট মাই মাদার সেড নো। আই থিঙ্ক শি ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য পেন দ্যাট আই উড গো থ্রু। পরে আমার মার ওপরও রাগ হতো যে কেন তুমি আমার ব্রেসেসটা পরালে না, তাহলে আই ডোন্ট হ্যাভ টু গো থ্রু দিস You also grew up with a lot of body issues, quote unquote, যেটা নিয়ে এখন you have the confidence, the courage and the viewership to talk about, right? আমি দুটো জিনিস যেটা নিয়ে আমি তোমার রিলস দেখেছি, একটা হলো চওড়া কপাল, এবং আরেকটা হলো তোমার আনইভেন দাঁত, যেটা এখন অবভিয়াসলি ইউভ কারেক্টেড অ্যান্ড বোঝা যায় না, বাট সেটা নিয়ে তোমাকে অনেক ব্যঙ্গ, অনেক টন্টস বা জাইবস তোমায় শুনতে হয়েছে। একটু যদি সেইটা আমাদের বলো, বিকজ আই থিঙ্ক all of us grapple with issues in our mind about our body. তো খুব ছোটবেলায় আমার চওড়া কপালটা খুব এভিডেন্টলি আমি জানতাম, মানে আমি যখন থেকে কথা বলতে শিখেছি তবে থেকে আমি জানি যে আমার কপাল চওড়া। মানে এটা আমি শুনে শুনে পাগল হয়ে গেছি। এই জবা ফুল বেটে লাগাও ওর কপালে, তাহলে ইয়ে বেরোবে, এখানে বেবি হেয়ার বেরোবে, এই সেই প্রত্যেকটা রিলেটিভ আসা। অ্যান্ড আমার যেহেতু ছোটবেলা থেকেই অভিনয় করার ইচ্ছে, সবাই জানে যে আমি ক্যামেরার সামনেই করব যা করব, তো সেইটা নিয়ে তুই হিরোইন হবি, এটা লাগা, এটা খা, এই সেই। অ্যান্ড সবকে আমার একটা পয়েন্টে কি বলতাম, প্লিজ, মানে আর ভালো লাগছে না, মানে কত শুনবো। একটা পয়েন্টের পরে আই ওয়াজ লাইক, যেটা আছে সেটা আছে। এখনো অবধি দাঁড়িয়ে আমি কোনো শুটে গেলে তখন কালো এরম কালি টাইপের হয়, সেটা না করার চেষ্টা করে আমার হেয়ার লাইনটাকে আরো ইয়ে দেখানোর জন্য, কম দেখানোর জন্য কন্ট্রোল করার চেষ্টা করে। আমি বলি এখনই মোছো, মানে। আর সত্যি আই এম গ্রেটফুল যে হ্যাঁ আমার এখন ওই স্ট্যান্ডটা আছে, আগে ছিল না। যে হ্যাঁ আমি কাজটা পেতে চাই, আমি এরকম বললে তখন ভাববে যে আই এম রুড, আমাকে বলবে যে তুমি চলে যাও তোমার যদি কাজ না করতে। বাট এখন আই এম লাইক না, আমি আমার মতন লাগতে চাই অন ক্যামেরা, আমার কপাল বড়,
তো কিছু করার নেই, এটা সামনে থেকে যখন মানুষ আমায় দেখবে তখন দেখবে যে কপাল বড় আর অন ক্যামেরা কপাল ছোট লাগছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট ফলস কি বলবো ইমেজ অফ মি। ইভেন দাঁত নিয়েও আমার এখন মনে হয় যে হ্যাঁ আগের দাঁতটা ভালো ছিল, আমি একটুখানি হলেও রিগ্রেট করি। করো? অবশ্যই করি, কারণ কি ওই আচ্ছা। ওই আমি আমার ন্যাচারাল জিনিসটাকে আমি সত্যি এখন এতটা অ্যাকসেপ্ট করে ফেলেছি, যেটা আছে সেটা আছে। অফকোর্স উই ক্যান গ্রো বা এমন কিছু করতে পারি, লাইক ফিট থাকার জন্য উই ক্যান ওয়ার্ক, হেলদি থাকার জন্য উই ক্যান ইট গুড থিংস, বাট টু চেঞ্জ আওয়ার অ্যাপিয়ারেন্স আমার মনে হয় প্রেশারে উই শুড নট ডু ইট। আর দাঁতের ব্যাপারটা ছিল অনেকটা ছিল বিকজ ডক্টর সাজেস্টেড যে পরবর্তীকালে অসুবিধা হতে পারে, তো দ্যাট ওয়াজ অলসো এ রিজন দাঁতটা ফিক্স করানো দরকার ছিল, নট জাস্ট বিকজ অফ দ্য অ্যাপিয়ারেন্স করেছি, ইট ওয়াজ অলসো নিডেড। তো সেটার জন্য অ্যান্ড তাছাড়া আমি বলবো যে ইভেন আমি যে তুমিও বললে যে আমার যে ব্র্যান্ডটা আছে সেটা যখন আমি রিলঞ্চ করাই, তো তখন যখন আমি বলি যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর বডি টাইপ, স্কিন কালার, হাইট অর এনিথিং, we received 60,000 comments, 60,000 comments। আর এত লোক রিচ আউট করেছে, সব রকম ছেলে মেয়ে, অ্যান্ড তাদের ইনসিকিউরিটিগুলো বলেছে যে দিদি আমরা কোনোদিন ভাবিনি আমি মডেল হতে পারবো, কিন্তু তুমি যখন বললে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হাউ উই লুক, জাস্ট আমাদের ইন্টারেস্ট আছে কিনা, তখন আমি মানে লিখলাম আই এম ইন্টারেস্টেড আর হোয়াট এভার। কারোর কপাল বড় সেও কারোর হাইট ছোট, যে মডেলিং এ একটা নোশন আছে লম্বা হতে হবে। হ্যাঁ, বাট এটা কিন্তু নয়। মানে বম্বেতেও আমি কি দেখেছি 4'11" এর মডেলস আছে, সে বল্ড, ল্যাকমে ফ্যাশন উইকে সে হাঁটছে। তো ইফ ইউ ক্যান ইম্যাজিন, আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। হয়তো তোমার টাইমটা একটু বেশি লাগবে, তোমার এফর্টটা একটু বেশি লাগবে, বাট আর আমার মনে হলো যে আমার যেহেতু একটা অডিয়েন্স বেস আছে, লোকে আমায় যদি দেখছে, যদি আমায় সত্যি শোনে আমার কথা, তাহলে আমার ইনসিকিউরিটিটাও বলা উচিত। আর আমি আগে দেখেছি যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, আই ট্রাইড টু বি দ্যাট পার্সন যে খুব পারফেক্ট, যে খুব পলিশ ওয়েতে কথা বলে, যে খুব বেশি জোরে হাসে না। আই ট্রাইড টু বি দ্যাট পারফেক্ট পার্সন, বাট দ্য মোমেন্ট আই স্টার্টেড বিহেভিং লাইক মাইসেলফ উইথাউট মেকআপ, এই চওড়া কপাল নিয়ে, চুল বাঁধা, অ্যান্ড বোঝা যাচ্ছে কপালে চুল কম, দাঁতে আমার এই জায়গাটা ফাঁক ছিল, ওইগুলো নিয়ে যখন আমি ভিডিও বানাতে শুরু করলাম, পিপল কানেক্টেড যে হ্যাঁ এটা রিয়েল মানুষ অ্যান্ড ও ভিডিও বানাচ্ছে, আই ক্যান কানেক্ট, যে ঠিক আছে আমিও ওর মতন হতে পারবো, বা এই ইচ্ছেটা। তো আমি তখন ডিসাইড করি যে না, আই উইল টক অ্যাবাউট ইট, অ্যান্ড ইট টেক্স আ লট মানে ক্যামেরার সামনে বলাটা ইজি, কারণ কি লোকে দেখছে না, বাট ওয়েন ইউ পোস্ট ইট অনলাইন, ওই ডিসিশনটা যে হ্যাঁ এখন লোকের কাছে পৌঁছবে ব্যাপারটা, ইট টেক্স আ লট, কারণ আমি অতটা কমফোর্টেবল ছিলাম না আগে টু টক অ্যাবাউট ইট। কিন্তু যখন মানুষ এসে বললো হ্যাঁ দিদি আমিও এটা ফেস করি, আমার ইনসিকিউরিটি এটা, আমাকে এটা বলা হয়, আমার কারোর হাত চওড়া বলে সে স্লিভলেস পরে না, গরমকালেও সে ফুল স্লিভ পরছে বিকজ তার এত ইনসিকিউরিটি, আর সেগুলো তো মানুষ পুশ করেছে মাথায়, সোসাইটির একটা স্ট্যান্ডার্ড আছে, বাট কেন শুনবো আমরা? অ্যান্ড দ্য বিউটি ইজ যখন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দেখতে, সবাই যদি একরকম দেখতে হয়ে যায়, দ্যার ইজ নাথিং, মানে ওই বিউটিটা চলে যায় আমার মনে হয়। হ্যাঁ, আমার পার্সোনালি মনে হয় দ্যাট উই হ্যাভ বিন রেজড অন ভেরি ভেরি আনরিয়েলিস্টিক বিউটি স্ট্যান্ডার্ডস, বিকজ আমরা ধরে নাও আমি তো তোমার থেকে অনেকটা বড়, the time we were growing up, I mean, I didn't ever imagine a model will be 4'11" without hair, right? I mean, we grew up seeing a Nayanika Chatterjee or a Meher Jaisia or women like this who are, I mean, absolutely মানে কি বলবো, picture perfect, তাদের aquiline nose, তাদের bone structure, these words used to be used, and there was a lot of, I think women over the years, এই যে মেয়েদের এই কনস্ট্যান্ট এই খোঁটাগুলো দেয়া হয়, সেটা কিছুটা বিকজ আমরা তো ছোটবেলা থেকে উই আর বিং প্রেপড ফর ম্যারেজ। সো বিয়ের বাজারে তো এখনো তুমি যদি দেখো অন শাদি.com, মানে আমরা হয়তো খবরের কাগজ থেকে বা ঘটকালি থেকে উই হ্যাভ মুভ টু অনলাইন ওয়েবসাইটস বা ডেটিং অ্যাপস, সেখানেও কিন্তু সেই যে একে রোগা হতে হবে, ফর্সা হতে হবে, এতটা ওর হাইট হতে হবে, these things are still there. I mean, I've interviewed a very well-known plus size model and influencer, and she spoke about how much hate she received once, for wearing a backless or some kind of blouse like that. So amar mone hoy this still, এখন যতই হোক, I still see youngsters jara খায় না, I have noticed this, they will not eat,
আমার জিমে আমি দেখি মেয়েরা সবাই এই গ্ল্যামার ওয়ার্ল্ডে এখন ঢুকতে চায়, দে ওয়ান্ট টু বি ইনফ্লুয়েন্সার্স ইফ নট অ্যাক্ট্রেসেস, রাইট? সো তারা জল খায় না। আমার জিমে একদিন একটা মেয়ে বলছে আমি তো জল খাইনি। আমি হোয়াট? তো ডিহাইড্রেশনে তুমি মরে যাবে। না না, জল খেলে ব্লোটিং হবে, সো মুখটা মোটা লাগবে। তো মানে আমি যেটা মানে তোকে বলছি, তুই তো এত ইয়াংস্টার্সদের সাথে মানে ইন্টারাক্ট করিস রোজ, অ্যান্ড আইভ সিন ইউ ভেরি কমিউনিকেটিভ অন ইয়োর পোস্ট, তুই চেষ্টা করিস টু রেসপন্ড, অর একটা রিল বানাস টু রেসপন্ড। ডু ইউ থিঙ্ক মাচ হ্যাজ চেঞ্জড? আমরা কি এখনো আন্ট বি ট্র্যাপড ইন দি সেম র্যাবিট হোলস? অনেকটা, বাট তাও আমি বলবো উইথ দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া অনলি আমি বলবো ইট হ্যাজ চেঞ্জড আ লট। ওকে, যদিও 30% ধরি, দ্যাট ইজ অলসো আ লট অফ দেন কোর্স। জিরো। তো বিকজ উই আর সিইং অন রানওয়েজ, অ্যান্ড ওই যে আমরা একটা প্রেশার ক্রিয়েট করেছি যে কেন এইটা হবে, উই ওয়ান্ট টু সি রিয়েল পিপল। যেমন উই আর সিইং ম্যানিকুইন্সে উই আর সিইং টামি এখন, যে কোনো একটা মেল ম্যানিকিন আছে তার টামি আছে, বিকজ লাইক 90% আমরা দেখবো যে ইন্ডিয়ান মেল তাদের টামি আছে, অ্যান্ড দিস ইজ রিয়েলিস্টিক। কজন আর অ্যাবস আছে? তো মানে তোমাকেও তো বুঝতে হবে কারা কিনছে। তো সেইটা বুঝে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে অনেকজন কথা বলেছে এটা নিয়ে। এটা আমরা পরে বলছি, আমাদের আগে আরো অনেকজন বলে ফেলেছে এটা নিয়ে, অ্যাবাউট দ্য বিউটি স্ট্যান্ডার্ডস বা ফেসে মার্কস নিয়ে। ইটস ওকে টু সেল, আই থিঙ্ক বিউটি ব্র্যান্ডসদের একটা ইয়ে থাকে, অনেকটা বিউটি ব্র্যান্ডসের ওপরেও আমি বলতে পারবো যে দে হ্যাভ অলসো ট্রাই টু মেক দ্যাট, আচ্ছা এরকম স্কিন হওয়া উচিত, এখন এইরকম যে গ্লাস স্কিন, গ্লাস স্কিন কোরিয়ান হওয়া গ্লাস উচিত। স্কিন, হ্যাঁ। বাট তুমি যেমন বলে তোমার পিসিওডি ধরা পড়েছিল, আমার পিসিওএস আছে। সো আই অলসো হ্যাভ লাইক অ্যাকনে, অ্যান্ড খুব মানে আনইভেন, মানে কখন হবে ইউ ডোন্ট নো। তো সেটা নিয়েও আমার এত ইনসিকিউর ফিল হয়েছে অনেকবার। আমি এরকম ভাবে কথা বলছি কারণ মানুষের সাথে কনস্ট্যান্ট, যে যাতে অ্যাকনেটা সে না দেখতে পায়, বাট এটা তো আছে। মানে এইটা বুঝতে হবে ফার্স্ট থিং। মানে আমার মনে হয় যে কোনো ইনসিডেন্টের ফার্স্ট থিং ইজ টু অ্যাকসেপ্ট, তারপরে উই ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট। তো আমি যখন অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে আছে, দিস ইজ মি অ্যান্ড আমার মার্কস আছে, সো হোয়াট। অ্যান্ড সামনের লোক তো কিছু মানে নাও দেখাই তো ওর। আর আমরা একটা মানুষকে কিভাবে পারসিভ করি সেটাও বুঝতে হবে। ইটস ফার্স্ট থিং ইজ বিহেভিয়ার। আমরা নিজের উপর একটা ফলস প্রেশার বসাই যে আমরা কেমন দেখতে, সে অ্যাকর্ডিং আমার মানুষের সাথে বন্ডিং হবে বা সে কিভাবে রিয়্যাক্ট করবে, অর আওয়ার ইমেজ উইল বি লাইক দ্যাট। বাট ফার্স্ট থিং ইজ বিহেভিয়ার। আমার জন্য তো অ্যাটলিস্ট তাই, যে মানুষটা কেমন ভেতর থেকে, বা তার বিহেভিয়ার কেমন, তার কতটা ইন্টেলেকচুয়ালি সে স্ট্রং, সেটা আমি দেখি। তো সেটা আবার পার্সন টু পার্সন মেন্টালিটিও ভ্যারি করে। আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে হাউ উই টক টু আদার পিপল। কারণ আমাদের জন্যই কিন্তু কারোর একটা ইনসিকিউরিটি হয়ে যাচ্ছে ফট করে, আমরা ক্যাজুয়ালি কিছু একটা বলে দিলাম যে আচ্ছা এটা তো কেমন একটা লাগছে, বা এই কালারটা ঠিক তোকে মানালো না, এইরকম সিম্পল একটা কথা যেটা হয়তো আমরা ওরম ভাবে বলিও নি, সেটা সে বাড়ি গিয়ে ওই জামাটা তুলে রেখে দেবে, সে কিন্তু আর পরবে না। তো উই অলসো হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল যে আমরা কিভাবে কমেন্ট করছি কারোর উপর, কারণ উই আর অলসো পার্ট অফ সোসাইটি। আমরা শুধু ব্লেম করলে হবে না, উই হ্যাভ টু টেক আর মানে রেসপন্সিবিলিটি, অ্যান্ড উই হ্যাভ টু কনসিয়াসলি চেঞ্জ ইট। Do you think Indian mothers are also body shaming daughters? যেরকম আমার মার সঙ্গে শি ইজ নো মোর, কিন্তু একটা গ্রাউজ ছিল যে আমার মা আমাকে গ্রোয়িং আপ কোনোদিন বিউটিফুল বলেনি, কোনোদিন না। And I never felt beautiful. I mean, মা হয়তো একটু বললে, and I sometimes wonder, did my mother feel beautiful? You know, did her mother ever tell her that you're so pretty, you're so beautiful, right? ইনফ্যাক্ট আমার বোন যখন ছোটবেলা থেকে একটু ড্রেস আপ করছে, আমি খুব ওকে প্রেজ করতাম, ইউর সো প্রিটি, কিংস। মা বলতো বেশি বলিস না, বেশি বলিস না, ওরা আঙুল কামড়ে দেয়, যেটা অবশ্য আমিও এখন একটু একটু করি ওকে। কিন্তু ব্যাপারটা হলো যে আমার মনে হয় ইন্ডিয়ান মাদার্স ডোন্ট রেজ ডটার্স, নট অল, অফকোর্স এক্সেপশন আছে, বাট দে ডোন্ট রেজ দেয়ার ডটার্স উইথ দ্য সেম কনফিডেন্স অ্যাজ দে গিভ টু দ্য সান। তোমার কি এটা মনে হয়? হ্যাঁ, অনেকটাই মনে হয়, বাট ইটস নট দেয়ার ফল্ট অলসো। Yeah, it's not a fault. হ্যাঁ, বাট Conditioning. এইটা হ্যাঁ কন্ডিশনিং, অ্যান্ড আমার মনে হয় আমাদের জেনারেশনের পর থেকে ইট উইল বি দেয়ার, কারণ কি উই আর এক্সপোজ টু আ লট অফ, এখন ফিল্মস হচ্ছে ওরকম, অ্যান্ড উই আর সিইং আ লট অফ পোস্ট, আমরা বেশি অ্যাওয়্যার হয়েছি এখন। অ্যান্ড অনেক আমাদের মানে আমার মায়ের জেনারেশনে অনেক মারা দে আর ভেরি ইনোসেন্ট,
তারা হয়তো খুব কম জিনিসের কাছে এক্সপোজড হয়েছে বা কিছু, তাদের পুরো এটাই ছিল যে আচ্ছা আমাকে সংসারটা ভালোভাবে সামলাতে হবে, আমার বাচ্চাকে এমনভাবে বড় করতে হবে যাতে কেউ আঙুল না তোলে। তারা সেই পার্সপেক্টিভ থেকে তাদের বড় করেছে যাতে খুব বেশি মুখের ওপর কথা না বলে, বা এরকম হতে পারে সাবমিসিভ একটু একটু হয়। সাবমিসিভ, একটু কথা শুনে চলে, বাধ্য মেয়ে হয়। কিন্তু বাধ্য মেয়েরা তো চেঞ্জ করে না সোসাইটি, ইউ হ্যাভ টু বি আ রেবেল। তো যাদের হওয়ার হয় তারা তো শিখবেই পরবর্তীকালে, কিন্তু ফ্যামিলির ফার্স্ট যেই ইম্প্যাক্টটা সেটা ভীষণভাবে জরুরি। অ্যান্ড আই হ্যাভ সিন, আমার মা কোনোদিন করেনি টাচউড, বাট আই হ্যাভ সিন আদার, মানে আমার বন্ধুদের মা বাবা, তাদেরকে, ছেলেদেরও আমি দেখেছি, মানে এত রকম ভাবে কথা শোনানো। তার তো ফল্ট না সে কেমন দেখতে, মোটা হওয়া নিয়ে এত বেশি, তুই খাচ্ছিস কেন, খাওয়া কম করে দে, সারাদিন ওকে দেখ, হিলিস, হ্যাঁ। মানে কম্প্যারিজন ইজ দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু টু ইয়োর চাইল্ড। কারণ কি এটা অনেকটা তাদেরকে ডিমোটিভেটেড করে দেয়। তারা ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পেলে একটা মানুষ যতটা গ্রো করতে পারে ফ্যামিলির, কারণ তারা ব্যাটেলটা তো প্রথমে ফ্যামিলির সাথে করছে, তারা তো এক্সস্টেড হয়ে যাচ্ছে, তারপরে সোসাইটির সাথে তারা ব্যাটেল করতে যাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে বডি শেমিং বা বাচ্চাদেরকে কনফিডেন্স বুস্ট করানোর জন্য কথা বলাটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো নট জাস্ট অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স, আই উড সে আমাদের কোনো প্রবলেম হলেও, মানে স্কুল লাইফে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার কোনো সমস্যা হলে আমি মা বাবাকে গিয়ে পুরো ওপেনলি বলতে পারবো। ওই স্পেসটা আমার মনে হয় ইন্ডিয়ান পেরেন্টসদের আরও একটু সময় লাগবে টু গিভ, বাট ওইটা যদি আমি পেতাম আমার মনে হয় আরও ভালো আমি ডিসিশন নিতে পারতাম লাইফে। কারণ কি একটা টেন্ডেন্সি থাকে মা বাবাদের যে শোনার আগে একটু বকে দেবো, তো ওই ভয়ে যে আমি তো বকা খাবো গিয়ে, যে মা বাবাকে বন্ধু মতো হয়ে শোনা, যেটা এখন হয়েছে মা বাবা, তো সেটা যদি আমি আরো একটু আগে পেতাম আমার মনে হয় আমি আরো বেটার ডিসিশন নিতে পারতাম লাইফে। আর আমার আবার এরকমও বন্ধু দেখেছি যারা এতটাই ফ্রেন্ডলি তাদের মা বাবার সাথে, আই বিকেম জেলাস যে বাবা তোর তো তো বেস্ট ফ্রেন্ড তুই আর তোর মা। ইভেন আমার একটা ফ্রেন্ড আছে, শি ইজ অলসো অ্যান ইনফ্লুয়েন্সার, সোনালি। ওর আর ওর মায়ের ডাইনামিক বা বাবার ডাইনামিক আইভ সিন, ও ভেরি চিল, ভেরি চিল, মানে দে আর লাইক ফ্রেন্ডস অনলি। তো ওইটা আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ ও যাই হোক লাইফে শি উইল টেল হার পেরেন্টস। অ্যান্ড মা বাবাদের বলা মানে একটা ঠিক, মানে একটা সঠিক ডিরেকশনে তারা পুশ করার চেষ্টা করবে, কারণ আমাদের থেকে তো অনেকটাই বড় তারা, তারা অনেকটা বেশি দুনিয়া দেখেছে। আমার মনে হয় উই শুড, মানে ওই গ্যাপটা ব্রিজ করা খুব দরকার আমাদের। Right. How was it for you growing up with, your chaura forehead, your uneven teeth? What was the reaction you got from the opposite sex? Because, at one stage, their validation means a lot for women. তো সারা জীবন আমি ভ্যালিডেশন কিন্তু পেয়েছি। হুম। হ্যাঁ, আমার ফ্লজ হোক যাই হোক, আই হ্যাড দিস ভেরি চার্মিং পার্সোনালিটি। অ্যান্ড স্কুলেও আমি ডান্সার ছিলাম, আমি 16 বছর, তুমিও জানো যে আমি ভারতনাট্যম শিখেছি। তো স্কুলে পড়াশোনা বাদে প্রায় আমি সবই করতাম, লাইক ড্রামা, আমি গানও করেছি, স্পোর্টস খুব একটা না বাট করতাম, মানে যাতে ক্লাস বাঙ্ক করা যায় সেটা নিয়ে আমি স্কুলে ডান্স, মানে ম্যাম আমার তো ডান্স রিহার্সালস আছে বলে চলে যেতে পড়ো। হ্যাঁ, তো ওইটা ছিল। অ্যান্ড হ্যাঁ, মানে আমার কোনোদিন ভ্যালিডেশন নিয়ে কোনো সমস্যা নেই। ইভেন যখন আমার দাঁতে ব্রেসেস ছিল তখন আমি কিন্তু প্রপোজালস পেয়েছি প্রচুর, সেটা নিয়ে আমার কোনোদিন অসুবিধা হয়নি। ইট ওয়াজ জাস্ট ফিমেলরা আমাকে বেশি আমি শুনেছি, মানে ফিমেল ফ্রেন্ডসদের থেকে বেশি শুনেছি বা রিলেটিভসদের থেকে আমি বেশি শুনেছি, বাট কোনো মেল ফ্রেন্ড বা অপোজিট সেক্সের কেউ আমাকে কোনোদিন সেই রকম কিন্তু আমি কোনো মানে রেসপন্স পাইনি। আর একটা তোমার কন্টেন্টে আমি দেখেছি, which I find very inspiring. You talk a lot about, the red flags in relationships. See, when we were growing up, we just wanted a guy to like us back. I wanted that because no guys used to like me. আমার একদম উল্টো, because আমি হয়তো খুব মোটা ছিলাম, আর তখন the acceptance of a fat bucktooth girl with a mustache was very low. এখন আমি বলবো even men, I see this with a lot of younger friends, my team is very young, they are more open because they are seeing the world accept various kinds of women. তখন তো ওটা ছিল না, তখন ওদেরও রোল মডেল হলো একটা মানে খুব রোগা একটা মেয়ে বা ভীষণ সুন্দরী ফর্সা লম্বা একটা মেয়ে। তো আমি খুব রিজেকশন ফেস করেছি। তো মানে আমি নিজেকে বলতাম আই এম দ্য সিম্বল অফ আনরিকুইটেড লাভ, মানে যাকেই আমি প্রেম নিবেদন করি সে অন্যদিকে চলে যায়, পালায়। তো সেটা একটা আমার আমার সেলফ কনফিডেন্স ওয়াজ ভেরি লো গ্রোয়িং আপ। আর এই যে এই কথাগুলো রেড ফ্ল্যাগ, টক্সিক ম্যাসকুলিনিটি, গোস্টিং, ব্রেড ক্রামিং, যেগুলো মডার্ন ডেটিং বা মানে মডার্ন এই যে কি বলবো রিলেশনশিপ যে এই কয়েন হয়েছে এই ফ্রেজেসগুলো, তখন তো এগুলো কিছুই ছিল না। তো
I was in a very abusive relationship in my early 20s when I was in college, and I didn't know any better, because for me, to find a guy who finally liked me physically also and gave me that validation of being in a relationship was much more than when if I were to map my first boyfriend, he would be like the whole building would be on fire. And a red flag to Oh baad my dao. God. It was so toxic. But আমরা জানতাম না. In your life also, the question is that age this very empowering and enlightening content on relationships that you put forward as a young 24-year-old woman and role model, did that come from a lived experience of your relationship which also sort of was quite toxic? Yeah, and I was in school, so I was a teenager. okay. I was not even in my 20s. Ah, তো ওই জিনিসটা ছিল, and তখন আমার কাছেও what is মানে what is it? কিভাবে হ্যাঁ। কিভাবে I should be treated, I don't know that. No, হ্যাঁ। But হ্যাঁ, একটা gut feeling দেখবে তোমার কাজ করে, and that is Instinct. very strong. হুম। সবারই when you start listening to it, it will grow. তো আমার ওটা খুব স্ট্রং ছিল ছোটবেলা থেকেই, and আমার মনে হতো this is wrong, যে এটা তো হওয়া উচিত না, বিকজ আমি আমার মা বাবাকে দেখেছি সব সময় দে আর ভেরি হ্যাপি টুগেদার। তো আই নো দে আ রিলেশনশিপ শুড বি হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যখন তোমরা অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার আগে এভরিবডি ইজ স্মাইলিং, মানে আমি সেই রকম ঝামেলা দেখিনি। ইভেন মা বাবা এখন বলে আমাদের মধ্যে ঝগড়া হলেও আমরা তোদের সামনে কোনোদিন করিনি। কারেক্ট, ভেরি হেলদি। হ্যাঁ, বা দাদাকেও যখন বকেছি তোর সামনে কোনোদিন বকিনি। তো এই জিনিসটা আমার মা বাবা মেনটেন করেছিল সারা জীবন। তো আমার জন্য ওটাই ছিল যে ইট শুড বি হেলদি বা হ্যাপি। তো আই ওয়াজ নট দ্যাট, অ্যান্ড একটা কনস্ট্যান্ট প্রেশার ছিল। আই ওয়াজ ভেরি মাচ লাইক যে আমাকে বেরোতে হবে এখান থেকে, বাট আমি বেরোতে পারছি না। অ্যান্ড ওই যে when you can't do something and you know that you are in a wrong situation, you're stuck, that feeling I cannot express, and I'm sure যে 80% of the women are facing it, বা একবার না একবার they have faced it. তো ওই জিনিসটা ইজ আমার মা বাবার থ্রুতে আমি বেরিয়েছি। ওই টাইমটা আমার মা বাবার সাপোর্ট না করলে আমি বেরোতে পারতাম না। ইট ওয়াজ দ্যাট লেভেল অফ টক্সিক। তো মানে আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি, আমি খুব ডিটেলে যাচ্ছি না, বাট মানে একটা অ্যাবিউজ যে তোমার মেন্টাল হেলথকে কতটা এফেক্ট করতে পারে, মানে এমনি লাস্ট ইয়ার অব্দি আই ওয়াজ স্ট্রাগলিং উইথ ইট। লাইক তখন যে আমার প্রেজেন্ট রিলেশনশিপটা ছিল ওইটার এফেক্ট আমার এটার উপর পড়ছে, অ্যান্ড লাইক তোমার ট্রাস্ট ইট হ্যাম্পার্স হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড দেন ইউ আর লাইক যে এফর্ট দিয়ে কি হবে, এই একটা ফিলিং চলে আসে, উইচ ইজ ভেরি রং। কারণ কি ওই মানুষটার সাথে তুমি খারাপ করছো যে তোমাকে এখন এতটা কেয়ার করে রাখছে বা হোয়াট এভার ইট ইজ, ওইটা একটা চলে আসে। অ্যান্ড দেন আমার লিগালি কিছু জানা ছিল না যে তোমার সাথে যদি এরকম এতটা লেভেলে খারাপ হচ্ছে ইউ ক্যান টেক লিগাল স্টেপস। তো ওই জিনিসটাও আবার আমাদের ইন্ডিয়ান পেরেন্টসরা কি একটু ভয় পেয়ে যায় যে পুলিশের কাছে যাব, আর মেয়ে স্পেশালি পুলিশের কাছে যাবে, তোমার ক্যারিয়ারে কিছু হতে পারে বা লোকে কি বলবে, এটা তো সব থেকে বড় একটা প্রবলেম। তো ওই জিনিসটা আমার এখন খুব আমি রেগে যাই এই কথাটা ভেবে যে আমি কেন স্টেপ নিইনি, মানে দে ডিজার্ভড আ পানিশমেন্ট, এটা আমার খুব মনে হয়। বাট তারপরে এটাও আমার বাবা এটা আমি শিখেছে, যেটা হয় ভালোর জন্য হয়। তুমি শিখেছো অনেক কিছু, মানে তখনকার প্রীতি, আমার বাড়ির নাম তিতিন, বাবা আমাকে এখনো মানে দেখা হলেই এটা বলে তখনকার তিতিন আর এখনকার তিতিন আকাশ পাতাল পার্থক্য। কারণ আমি এই স্ট্রং যে ব্যাপারটা আমার মধ্যে এসেছে, এখন আমাকে কেউ নড়াতে পারবে না। আই নো হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট আই স্ট্যান্ড ফর, আই নো, অ্যান্ড আই ডু নট এন্টারটেইন আ বুলশিট ফ্রম এনিওয়ান। সেটা আমি যতই ভালোবাসি কাউকে, আই নো দ্যাট আই হ্যাভ আ বাউন্ডারি যেটা ইউ ক্যানট ক্রস। তুমি যদি আমার হাজব্যান্ডও হও পরবর্তীকালে গিয়ে, ইউ ক্যানট ক্রস দিস লাইন। বা আমি আমার ক্যারিয়ারে কি করব সেটা তুমি বলবে না। আমার মায়ের একটা ছোট্ট স্টোরি তোমায় বলি। আমার মা যখন বিয়ে করে তারপরে বাবা হচ্ছে আমার এয়ারফোর্সে ছিল, তো বাবার পোস্টিং হয়, অ্যান্ড মা নার্সিং স্টাফ, তো মায়ের অন্য জায়গায় পোস্টিং হয়। তো বাবা চায়নি মা চাকরি করুক, বাবা চেয়েছিল মা বাবার সাথে যাক, আর মা বলছে আমি চাকরি ছাড়বো না। মা ওই জেনারেশনেও শি ফট ফর হার জব, অ্যান্ড মা কিন্তু করেছে। শি রেজড মাই ব্রাদার চাকরি করতে করতে, বাবা আর মা আলাদা থেকে। আমার জন্মর পরেও 4 বছর পর তারা একসাথে এসে থাকলো। তো ওই জিনিসটা আমি ইন্টারভিউ টাইপের নিয়েছিলাম আমার ইউটিউবের জন্য। তখন আমি মায়ের ব্যাপারে এত কিছু জানতে পারি যে মাই মম ওয়াজ সো স্ট্রং অ্যান্ড সো আহেড অফ হার টাইম। ইভেন আমার বাবা যখন ধরো আমাদের মানে মা আমাকে বড় করছে, মাকে চাকরিতে ঢুকতে হবে, বাবার স্পন্ডিলাইটিস আছে, তো বাবার এই ঘাটটা না ফিক্স হয়ে গেছে। সো হি হ্যাড টু টেক আ লাইক আর্লি রিটায়ারমেন্ট বা যেটাই হোক।
বাবা রেজড আস অ্যাকচুয়ালি, তো আমাদের অপোজিট ছিল, বাবা রান্না করতে আমি দেখেছি, হি ওয়াজ আ And- হাউস হাজবেন্ড Yes. যেটা বলে, কারেক্ট। অ্যান্ড মা চাকরি করতো। তো ওই ইগো, মেল ইগো আমি দেখিনি কোনোদিন। সো আই ডু নট এক্সপেক্ট ফ্রম মাই যে আমার পার্টনার হবে অলসো যে তার কোনো ইয়ে থাকবে, আপত্তি থাকবে। এখন এই জেনারেশনে তো আই ডু নট একদমই এক্সপেক্ট করি না, বাট দেন ওই টাইমেও কিন্তু আমি দেখেছি কোনোদিন আমার মা বাবার মধ্যে ওইটা নিয়ে ক্ল্যাশ হয়নি। তাও মা চাকরি করছে, তাও বাবাকে এসে টাকা দিয়ে দিচ্ছে, মাকে উল্টে টাকা চাইছে, দাও আমাকে কিছু কিনবো। তো ওই জিনিসটা, ওই সুইট বন্ডিংটা ছিল। বাট দেন অলসো আমি বলবো ইয়াং গার্লস ইফ দে আর ফেসিং এনি টক্সিসিটি, বা ফার্স্ট থিং ইজ দে হ্যাভ টু টক অ্যাবাউট ইট। যার সাথে দে আর ট্রাস্টিং সামবডি, তার বন্ধু হোক, কোনো রিলেটিভ হোক, দিদি, সিবলিং, মা বাবা হলে বেস্ট, যদি না হয় দেন দিস। অ্যান্ড যদি সামর্থ্য থাকে দেন দে শুড টেক প্রফেশনাল হেল্প। মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ আর্লি স্টেজে যদি উই ফিক্স ইট না, উই অ্যাকসেপ্টেড অ্যান্ড উই ওয়ার্ক অন ইট, তাহলে পরবর্তীকালে গিয়ে আমাদেরকে ওই ট্রমাটা বার্ডেন হিসেবে নিয়ে যেতে হয় না আগে। অ্যান্ড আমার ক্যারিয়ারও অনেকটা এফেক্ট হয়েছিল, তো ওইটা করতে হয় না। অ্যান্ড দেন ইফ রিকোয়ার টেক স্টেপস, মানে ইট উইল টেক আ লট টু ডিসাইড যে হ্যাঁ আই ওয়ান্ট টু ডু দিস, বাট ইট উইল বি ওয়ার্থ ইট আমার মনে হয়। মানে দিস গাইজ should get a lesson, I feel. Yeah, and I think that, you know, aajkal to I hear a lot of stories, even in my community. I have a community of single women. I hear a lot of stories about online harassment. Yeah. Because আজকাল আমাদের অনেক সম্পর্ক এই হোয়াটসঅ্যাপে তৈরি হয়। মানে তুমি কাউকে মিট করছো, সে হয়তো অন্য শহরে থাকে, থ্রু আ ডেটিং অ্যাপ। পুরোটাই ইন্টিমেসির করিডোরটা হলো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোমার প্রাইভেট ছবি শেয়ার করছো, সেক্সটিং হচ্ছে। You know, there are people who even have online sex with their partners, those who are in a long distance relationship. Or some people, that's the thrill of it, you know, they like to pursue that kind of pleasure. এবার there have been instances যেখানে ছেলেটা পুরোটা ভিডিও রেকর্ডিং করে রেখেছে, কিংবা তার চেহারার সঙ্গে অন্য কোনো ছবি মর্ফ করে সেটাকে কোনো অ্যাডাল্ট ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, বা তাকে কন্টিনিউয়াস স্টক করে যাচ্ছে, মানে অ্যাপিয়ারিং অ্যাট দেয়ার ওয়ার্ক প্লেস, অ্যাট দেয়ার মানে কোনো সোশ্যাল অকেশনে ফোন করছে ফ্রম ডিফারেন্ট নাম্বারস অ্যান্ড থ্রেট কল করছে। এগুলো আমি মানে খুব শুনি। তো আমরা যত এখন এই অনলাইন ইন্টিমেসিতে ঢুকে যাচ্ছি, ইউ নো, এভরিথিং ইজ হোয়াটসঅ্যাপ। মানে আজকে ইনফ্যাক্ট দিস ইজ সামথিং দ্যাট আই এম লার্নিং, একটা কন্ট্রাক্ট আমার কাছে হোয়াটসঅ্যাপে আসছে, আরে মেল কর, ওয়াই আর ইউ হ্যাভিং আ জিমেল অর এ ইয়াহু অর এ হটমেল? পিপল আর জাস্ট, আই ডোন্ট নো, মানে মেবি ইটস জাস্ট কনভিনিয়েন্স, রাইট? কিন্তু এটার যে পিটফল, এটা যে তুমি একটা মানুষকে ট্রাস্ট করে তোমার এতটা একটা ইন্টিমেট, মেবি ইউ আর সেন্ডিং আ নিউড, মেবি ইউ আর সেন্ডিং, you know, there have been, you know, stories of couples who are pleasuring themselves online, you know, respectively তাদের নিজেদের এনভায়রনমেন্টে, বিকজ একটা ডিস্টেন্স আছে। বাট এইগুলো যদি রেকর্ড হয়ে যায়, এইগুলো দিয়ে যখন মেয়েদের একটা কমপ্লিটলি তাদের, মানে আই নো দিস গার্ল, মানে শি ওয়াজ অ্যাবসলিউটলি, তাকে আমি অনেক চেষ্টা করেছিলাম যে তুমি পুলিশের কাছে যাও। এবার দেখো, এগুলো বলা খুব ইজি যে গো টু দ্য পুলিশ, এগুলো বলা খুব ইজি যে সাইবার ক্রাইমে চলে যাও, বাট সেখানে গিয়ে ইউ মিট দ্য সেম, ইউ নো, সর্ট অফ জাজমেন্টাল পিপল। ইটস নট দ্যাট ইজি, রাইট? সো এই যে এখন প্রীতি, বিকজ ইউ আর পার্ট অফ দিস ডিজিটাল রেভলিউশন, ইউ গাইজ আর দ্য ফ্রন্ট রানার্স ইন দিস, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট এই যে সব কিছু আমরা এখন অনলাইন করে দিচ্ছি? মানে আমার একটা বন্ধু, শি ওয়াজ সিইং, মানে শি ওয়াজ এক্সপ্লোরিং আ কানেকশন উইথ আ গাই, সে কখনো ওকে মিট করতো না, সে খালি বলে ফোন করি, এই অনলাইন সেক্স হচ্ছে, কিন্তু মিট করছে না। তো ফাইনালি আমরা বললাম যে ডেফিনেটলি এ ম্যারিড ছেলে হবে, কিছু তো একটা লোচা আছে, আইদার ও যে আইডেন্টিটি বলছে সেটা নয়, কি করে হতে পারে? কিন্তু অ্যাপারেন্টলি দিস ইজ কমন নাউডেজ। সো what do you feel about modern relationships and their texture? আই ডোন্ট নো, আমার প্রথম যে জিনিসটা বলবো, আমার খুবই খারাপ লাগে, মানে দিস ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। অ্যান্ড আমি খুব ছোটবেলায়, আমি স্কুল টাইমে দেখেছি একটা ঘটনা, আমার ভীষণ ক্লোজ একজনের। তো হার প্রাইভেট পিকচার্স গট লিকড, অ্যান্ড উই আর ফ্রম বহরমপুর, রাইট? ইটস এ স্মল টাউন, এক্স্যাক্টলি, অ্যান্ড সবাই সবাইকে চেনে। ইট ওয়াজ সেন্ট টু আ বয়েজ স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, and there's no way you can stop it, no way, পুরো আগুনের মতন ছড়াবে। হ্যাঁ, আর একটা মেয়ে হয়ে কি করে শেয়ার করে, আই ডোন্ট নো। মানে যে করেছিল তিনি একটা মহিলা, ও ঠিক আছে? তো আমি তাকে দেখেছি, দ্য ওয়ে
সে কিভাবে ওটাকে রিয়াক্ট করেছিল, অ্যান্ড মানে ওটা দেখার মতন নয়, দ্য পেন দ্যাট ইউ গো থ্রু। কারণ কি আমাদের এটাও তো কন্ডিশনিং যে তোমার ইয়োর ইজ্জত ইজ ইয়োর এভরিথিং, যে তোমার মানে তুমি শেষ, তোমার আর আর কিছু নেই। বেটি মানে ঘর কি হ্যাঁ, ইজ্জত। ইজ্জত। তো তোমাকে কেউ বিয়ে করবে না, হোয়াট এভার ইট ইজ, সোসাইটির কলঙ্ক, কত কি বলা হয়। অ্যান্ড ও মানে জাস্ট বলছিল আমি বেঁচে থাকতেই চাই না, আর মানে আমি কি নিয়ে বেঁচে থাকবো, ওই পয়েন্ট আমি দেখেছি। অ্যান্ড মাল্টিপল উইমেন হ্যাভ টেক্সটেড মি যে আমার সাথে এরকম হয়েছে। অ্যান্ড নট জাস্ট দ্যাট, এটা হওয়ার আগে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, এই তো ওই প্রেশারাইজ করা হয়েছে। আমি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার বললেই সে আমাকে বলতো আমি তোর ছবি পাঠিয়ে দেবো, এই করে দেবো, সেই অনলাইনে লিক করে দেবো। তো এই ট্রমাটা আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব ইজি একটা ট্রমা, মানে দিস ইজ ইনসেন আই উড সে। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, আই হ্যাভ সিন ওয়ান পার্সন যে পুলিশের কাছেও গেছিল, রাইট, বাট দ্য কাইন্ড যেভাবে ওকে মানে বলেছে, সেটা বলতে আমার পুলিশের কাছে না আসলে বেটার হতো। মানে যেভাবে ওকে জাজমেন্ট, তুমি যেটা বললে, তুমি কেন দিয়েছো, তোমার কি দরকার ছিল, তোমারই দোষ। অ্যান্ড দ্য ওয়ে দে আর লুকিং অ্যাট হার, বারবার মানে ওকে আরো ওই একটা ভিকটিম শেমিং আর হ্যাঁ হ্যাঁ। এন্ড দেন শি ইজ লাইক যে আমার ওখানে গিয়ে আরো বেশি আনকমফোর্টেবল লাগছে, যে আমি কেন এলাম, বা ওরা যেভাবে তাকাচ্ছে আমার দিকে আমার ভালো লাগছে না, এই জিনিসটা। অ্যান্ড দেন দেয়ার ইজ আনাদার থিং, মা বাবাকে বলতে পারবো না আমি কখনোই, আমি কি মুখ দেখাবো আমি মা বাবাকে, কোথায় আমি হেল্প চাইবো, বা এত যে লজ আছে, উই নো নাথিং অ্যাবাউট ওমেন সেফটি, প্রচুর লজ আছে, বাট আমাদেরকে পড়ানো হয় না স্কুলে। তো সেই সেই এডুকেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আই নো আ লট অফ ইনফ্লুয়েন্সার্স যারা এইগুলো পড়ায়, যে আচ্ছা তোমার সাথে যদি এরকম হয়, কেউ যদি তোমার পিকচার্স লিক করে দেয়, দেয়ার ইজ দিস, যে ল, হ্যাঁ তুমি অনলাইনে তুমি ওটা রিপোর্ট করতে পারো ইফ ইউ ডু নট ওয়ান্ট টু গো টু দ্য পুলিশ। তো এই জিনিসগুলো জানাটা আমার খুব মনে হয় দরকার। অ্যান্ড দেন গেলেও ওদের যে ট্রমাটা থেকে গেল সেইটা নিয়ে ডিসকাস করা, কারণ কেউ আর কথা বলতে চায় না সেটা নিয়ে, ওটা ওরা মনের মধ্যে রেখে দেয়, বা চাই যে আমি যাতে কোনোদিনও না কথা বলতে হয়। বাট ওয়েন ইউ ডোন্ট টক অ্যাবাউট ইট, ইটস দেয়ার উইথ ইউ, অ্যান্ড এটা তোমার মানে বার্ডেন হয়ে থেকে যাবে, ইট উইল এফেক্ট ইউ, হয়তো কোনো ডিজিজও হয়ে যেতে পারে, মানে এতটাই এটা আমার মনে হয় এফেক্ট করে। সো দ্যাট ইজ দেয়ার। অ্যান্ড যেটা তুমি বললে স্টকিং অ্যান্ড এই সেই সেফটি ইস্যু, তো একটা তো আছেই, সেটা তো আছেই। অ্যান্ড দেন একটা খুব ফানি ব্যাপার হচ্ছে, যখন একটা মেয়েকে হ্যারাস করা হয়, বা ধরো ওরা রিলেশনশিপে ছিল, যখন এসে ধরো সিন ক্রিয়েট করছে, পিপল উইল বি লাইক ওদের পার্সোনাল ম্যাটার, এটা ওদের ব্যাপার, আমরা কিছু বলবো না। বাট ইফ সামবডি ইজ কিসিং ইন পাবলিক, the world goes crazy. How can you love somebody in public? You can beat them. You can beat them. ও স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, বউ পেটাচ্ছে, we don't care. But how can you kiss in public? So this is a very funny scenario of our country. It is a hypocrisy, একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড যেটা বলে। এটা জন্য, and it's very common. I was seeing a video যেখানে ছেলেদেরকে গিয়ে, ইন্ডিয়ান মেন, তারা একটু এজড, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, is it okay to hit your wife? বলছে হ্যাঁ, अगर बात नहीं सुनेगी एक दो थप्पड़ तो मारना पड़ेगा। মানে ওদের মেন্টালিটি ইজ হ্যাঁ, we can hit, মানে ওকে বিয়ে করে এনেছি, ও আমার প্রপার্টি, I can do whatever I want to do. তো এই জিনিসগুলো we need to change, and আমার মনে হয় ওই অ্যাওয়ারনেস ছাড়া, আর it will take time, কারণ এতটা ভেতর অবধি it's engraved না, পেট্রিয়ার্কি অলসো না, মানে তিলে তিলে আমাদের কন্ডিশনিং এ ওটা আছে। সো সেটা তো আছে। তোর যখন ইউ ওয়ার গোয়িং থ্রু দিস ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কি বলবো এক্সাক্টিং ফেজ অফ ইয়োর লাইফ, ফেসিং দিস কাইন্ড অফ হ্যারাসমেন্ট, ইফ আই মে কল ইট, you were pushed to the wall. Your mental health completely, মানে যেটা হয়, এটা আমারও হয়েছে, সো আই নো, মানে একটা তখন you're just in a darkness, মানে it's a tunnel without a light, যেটা বলে proverbially at the end of the tunnel. How did you find, মানে how did you find your oxygen again? মানে মাথাটা কি করে তুললি তুই সেই অন্ধকার থেকে উপরে? What did it take? তো ওই সিচুয়েশনটা আমি এখনো যখন মনে করি, ইটস ভেরি লাইক ভিভিড একটা সিন। সো ফার্স্ট কথা বলবো যে ইউ নিড সামবডি টু লিন, মানে ও তখন না, যতই আমরা ভাবি উই আর স্ট্রং, উই নিড সামবডি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার মা বাবা না থেকেও ছিল সামহাও এরকম একটা ব্যাপার, যে আমি বলতাম আমি উপরে যাব, একা থাকবো, কারণ আমাদের স্পেস দেওয়া হতো, দাদার একটা রুম, আমার একটা রুম, এরকম স্পেস ছিল, আমাকে একা ছাড়তো না মা বাবা, তুই থাক, তুই চুপচাপ বসবি, কথা বলবি না আমাদের সাথে, তুই থাক, কিন্তু তুই একা যাস না রুমে। অ্যান্ড মা বাবার ওই ভয়টা যে
আই মাইট ডু সামথিং। আমার দাদা একদিন আমায় বলেছিল, তিতিন তুই যদি নিজের সাথে কিছু করিস আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবো না। তোর মা বাবার মুখটা যাতে সবসময় মনে থাকে যে তুই যদি কিছু করিস মা বাবার কি অবস্থা হবে। অ্যান্ড ওই রিমাইন্ডার কন্টিনিউয়াস। অ্যান্ড তখন আমি বলি যে আমি ঠিক আছে, আমি ভিডিও বানাবো। আর ফোন নিয়ে নিয়েছিল আমার, তো আই হ্যাভ নো কানেকশন উইথ দ্য ওয়ার্ল্ড। তো বাবা বলেছিল ঠিক আছে, ফোনের সিমটা খুলে আমায় দিয়ে দিল, কর তুই। তো আমি ছাদে গেছি, ছাদে গিয়ে আমার ন্যাচারাল, তখন তো আর এরকম লাইটস ছিল না আমার কাছে, ন্যাচারাল লাইট। আর খুব ছোটবেলায় আই নো ক্যামেরা, আমার ক্লাস 2-3 থেকে ক্যামেরা জানি, ডিজিটাল ক্যামেরা। তো আমি ছোটবেলায় এরকম ধরো দুপুরে সবাই ঘুমোচ্ছে, আমি ক্যামেরাটা রেখে একটা বোরোলিন বা হোয়াট এভার ইট ইজ একটা এনে, এটা হচ্ছে এটা মাখলে এরকম হবে, এটা আমি প্রত্যেকদিন দুপুরবেলায় করতাম। অ্যাক্টিং করতে ভালো লাগতো। আই হ্যাড দিস, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট বা ক্যামেরার সামনে কথা বলা। আমি ছাদে গিয়ে ওটা সেট করে, অ্যান্ড আমি দেখলাম যখন আমি ফার্স্ট ভিডিওটা শুট করলাম, এবার আমার অ্যাকচুয়ালি একটা ডায়েরি ছিল, আমি ভীষণ শৌখিন ছিলাম। তো আমি লিখে রাখতাম এইটা মাখলে এটা হয়। তখন গুগল জাস্ট এসছে, মানে ইন্টারনেট অ্যাক্সেস পেয়েছি আমরা। তো ওইটা সার্চ করা, কি মাখলে মানে কিভাবে আরো গ্লো আনা যায়, আইল্যাশেস কি করে লম্বা হয়, দিস অ্যান্ড দ্যাট। ওটা পুরো আমার একটা ডায়েরি ছিল, কিচ্ছু না, আমি ওই ডায়েরিটাকে ভিডিও ফরম্যাটে বানাতে শুরু করে দিলাম। তো আমি যখন ফার্স্ট ভিডিও বানালাম ধরো, অ্যান্ড এডিট করতে, মানে পুরো ভিডিও বানানো এডিট করা 8 ঘন্টা মতন আমি লেগেছিল একদিনে। আমি দেখলাম আমার তো বেশ ভালো লাগছে, অ্যান্ড আই এম নট ফিলিং দ্যাট হেভি, আমি একটা ভালো জিনিসে আছি, অ্যান্ড ওই এনার্জিটা আমি এখানে ফুল দিতে পারছি। তো দের ইজ ওয়ান থিং, তুমি যখন সব থেকে লোয়েস্ট পয়েন্টে থাকবে তোমার সব থেকে ভালো কাজ বেরোবে, এটা তুমি সবার কাছে শুনবে। অ্যান্ড দ্যাট এনার্জি ইফ ইউ পুট অন ইন্টু সামথিং ক্রিয়েটিভ, ওটা খুবই ভালো হয়, বিকজ এক্সট্রা তোমাকে কিছু করতে হচ্ছে না, ইউ হ্যাভ দ্যাট অ্যান্ড ইউ পুট দ্যাট এনার্জি ইন্টু দ্যাট। তো আমার ওইটা শিডিউল হয়ে গেল। এভরিডে আই ইউজ টু ওয়েক আপ, 8 ঘন্টা 9 ঘন্টা আই এম শুটিং আ ভিডিও, আই এম এডিটিং ইট, কারণ শিখছি, এডিটিংটা একটু ডিফিকাল্ট ছিল, কম্পিউটারে করতাম। অ্যান্ড আমি বললাম পোস্ট করি। অ্যান্ড তখন লোকজনের মুখে আমি শুনেছি যে কি পাগলের মতন ক্যামেরার সামনে কি করিস তুই, এটা দিন দিন সাজছিস, এই করছিস, এটা আবার কি, হাসতো লোকে এরকম। এখন তারা চাই হতে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি ভালো আছি, আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি জানতামও না এখান থেকে টাকা ইনকাম করা যায়, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ইট আ ক্যারিয়ার, আই হ্যাড নো আইডিয়া। তো আমি যখন ভিডিও বানাতে শুরু করি অ্যান্ড দেন আই এম সিইং যে আমি আস্তে আস্তে বেটার ফিল করছি, কারণ আমি আর ওগুলো নিয়ে ভাবছি না যেটা হয়ে গেছে, আমি ভাবছি এরপরে আমি কি করব। তো ওইটা আমার শিফটটা আমার মনে খুব ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে। অ্যান্ড এখন যখন আমি পিছন মানে ফিরে তাকাই, অল দোজ ডেজ মানে আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়েছি, এখন অব্দি আমি রোজ ভিডিও বানাই। তো ওগুলো সব ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়িয়েছে আমার, যেটা আমি আজকে ফল পাচ্ছি। মানে আমি বলবো যে ফেম যেটা লোকে বলে, বা আমি লোকের কাছে পৌঁছেছি 2023-এ, কিন্তু আমি ভিডিও বানানো শুরু করেছি 18-তে। আর বাদ যেইটুকু টাইম ছিল আমি শুধু ভিডিও বানিয়ে গেছি উইথ নো এক্সপেকটেশনস। তারপরে ব্র্যান্ডস রিচড আউট, প্রোডাক্ট পাঠালো, আমি ভাবলাম যে ও ফ্রি এ প্রোডাক্ট পাওয়া যায়, এটা তো দারুণ। তারপরে দেখলাম ও টাকাও পাওয়া যায়, ওকে, সেটা অনেক পরে। তারপরে লকডাউনে আই ফেল যে আচ্ছা অনেকে এটাকে ক্যারিয়ার বানাচ্ছে, অ্যান্ড অনেকে এখান থেকে অ্যাক্টিং এর সুযোগ পাচ্ছে, ওয়াই নট টেক ইট মোর লাইক সিরিয়াসলি। তো লকডাউন থেকে আমি আরো লেভেল আপ করলাম। আমি বাবা একটা লাইট বানিয়ে দিয়েছিল, সেই লাইটটা নিয়ে আমি কাপড় কিনে আনতাম, কাপড়টাকে এরকম পর্দার মতন রেখে, কারণ কি ওয়াল, এবার আমাদের বাড়ির ওয়াল অত অ্যাস্থেটিক ছিল না, তো ওই কাপড় টাঙিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করা, লাইট সেট করা, ওই দিনে সারাদিন আমি শুধু ভিডিওই বানাতাম। অ্যান্ড আই ওয়াজ লাইক 100 ভিডিওজ আইল মেক উইথাউট এনি এক্সপেকটেশন, উইথাউট কম্পেয়ারিং মাইসেলফ উইথ এনিওয়ান। তারপরে আমি ডিসাইড করবো আমি কি করবো। 100 ভিডিওস হতে না হতেই মাই গ্রোথ স্টার্টেড। সো ওই ফেজে আমি কিন্তু, আমার কাছে দুটো অপশন ছিল, ইদার ইউ বি দ্যাট পার্সন যেটা তোমায় লোকে অ্যাকিউজ করছে, অ্যান্ড তুমি এটা ফিল করতে পারো যে হ্যাঁ লোকে তো বলছে, এমনিও বলছে, মানে আমি ওরকমই কাজ করব। অর তুমি এমন বড় কিছু করো যাতে লোকে ভুলেই যাবে যে এরকম কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল। তো আই চোজ দ্য সেকেন্ড পাথ, অ্যান্ড হ্যাঁ এখন আই ক্যান প্রাউডলি সে যে আমি ঠিক পথ মানে রাইট, অফ কোর্স, আই মিন সেটা তো দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। একটা প্রশ্ন আমার মাথায় উঠছে, আমার বাড়িতেও একটা ইয়াং বোন আছে হুজ ইন 12। অ্যাজ সুন এজ 12 ফিনিশেস, ইন্ডিয়ান বাবা মার একটা টেনশন হয়ে যায় যে এবার কি করবে, জয়েন্ট দেবে না নিট দেবে, না হোটেল ম্যানেজমেন্ট পড়বে, না আর্কিটেকচার পড়বে। বিকজ দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে চাকরি করাটা ইজ সিন অ্যাজ দ্য মোস্ট স্টেবল ওয়ে ফরওয়ার্ড, সেফ অলসো। সেখানে আজকে আমরা দেখছি যে ছেলেমেয়েরা
they are just having a phone and they are becoming influencers. They want to be influencers, মানে ইনফ্লুয়েন্সারটা একটা ক্যারিয়ার চয়েসে পরিণত হয়েছে। তো এবার দেখো আমি যদি দেখি যে সারাদিন আমার বোন ভিডিও বানাচ্ছে, ইনিশিয়ালি আই উইল অলসো গেট ফ্রাজেল, যে হ্যাঁ এ কি তুই মানে পড়াশোনা ছেড়ে ভিডিও বানাচ্ছিস। বাট দের আর মোর অ্যান্ড মোর ইয়াংস্টার্স হু আর মানে আইদার তারা ফ্যাশন নিয়ে কোনো কথা বলছে, বডি বিল্ডিং নিয়ে কথা বলছে, কিংবা তারা মেকআপ নিয়ে কথা বলছে, বা এই সব মানে জেন্ডার রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলছে। Somehow I think the tides are changing, where of course while we should be aware of the dangers of the internet, মানে এই যে ডিজিটাল সবকিছু হয়ে যাওয়ার যে বাচ্চাদের ওপর বা ইয়াংস্টার্সদের ওপর যে adolescence বলে, আই এম শিওর ইউ সি ইন দ্য ফিল্ম অন নেটফ্লিক্স, যে হোয়াট হ্যাপেন্স বিকজ অফ দিস ডিজিটাল ওয়ার্ল্ড, যেটা বাবা মা হ্যাভ নো আইডিয়া বাচ্চারা কি করছে, তাদের মধ্যে কি সেক্স টক হচ্ছে, পর্ন দেখছে, উই ডোন্ট নো। বাট the positive side of this is it is also a career avenue now, রাইট, ফর আ লট অফ ইয়াংস্টার্স। দেখো সবাই তো আর সিনেমায় চান্স পাবে না, বা সবাই তো আর একটা বড় মডেল হয়ে ল্যাকমি ফ্যাশন উইক রানওয়েতে যেতে পারবে না, বা হোর্ডিংয়ে তার ছবি থাকবে না। কিন্তু তার মধ্যে যদি প্রতিভা থাকে, এবং আই থিঙ্ক টিকটক মানে শোড মি দিস, লুক এট দ্য ট্যালেন্ট। একটা বাড়ির একটা মানে গ্রামের হাউসওয়াইফ, সে কি দারুণ নাচছে। বা একটা মানে মেয়ে, তাকে তুমি রাস্তায় তোমার পাশ দিয়ে চলে গেলে হয়তো তুমি দুটো ঝলকও দেখবে না, সে কি সুন্দর মানে ভিডিও করে আমাকে দেখাচ্ছে লেটেস্ট মেকআপ প্রোডাক্ট কি, যে এই জামাটার তলায় কি লঞ্জারে পরবে সেটা বুঝিয়ে দিচ্ছে। ইন্টারনেট যে ক্যারিয়ার হয়ে গেছে এখন, when you decided to make it your career, how did your parents accept it? Were they just okay because they saw that my child is going through a dark phase, so whatever brings her happiness? আমরা এখন কিছু বলছি না, যাক অন্তত কিছু তো করছে, ডিপ্রেশনে তো চলে যাচ্ছে না, বা আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরোচ্ছে, করুক। মানে was it that, or did they understand that boss এটা কিন্তু ওর ক্যারিয়ার হয়ে যাচ্ছে এবার? আমি যখন শুরু করেছি তখন কেউ জানতো না যে ইউটিউবার বা ক্রিয়েটার বলে কিছু হয়। আমার মা বাবার তো কোনো আইডিয়া ছিল না। বাট আমার মা বাবার একটাই ছিল যে ঠিক আছে, মানে ওটা যেটা করছে দ্যাট ইজ এ ক্রিয়েশন। ওই ক্রিয়েশন হিসেবে মা বাবা অলওয়েজ ওই রেসপেক্টটা দিয়েছিল যে হ্যাঁ মানে কোনো ভুল কাজ তো করছে না, ভিডিওই বানাচ্ছে। অ্যান্ড আমি শুরু করেছি when I was 17। তো আমার জাস্ট বোর্ডস শেষ হয়েছে, মানে 12th বোর্ডস শেষ হয়েছে, তখনই আমি শুরু করেছি। তো একটা খালি টাইম পিরিয়ড পেয়েছি। অ্যান্ড তারপরে আমার একটা হেলথ কন্ডিশন হয় যার জন্য আমি বাইরে যেতে পারতাম না। তো 1 বছরের আমার তোমার গ্যাপ ছিল। তো ওই 1 বছরটাই আমি মানে পুরো ভিডিও বানাতে পেরেছি। আমি একটা লোকাল কলেজেও ভর্তি হয়েছিলাম, সেই নিয়ে আলাদা গল্প আছে, কান্নাকাটি, যাই হোক। তো তখন আমি করেছি, তো তখন মা বাবা আর কিছু বলেনি। তারপরে যখন আমি কলেজে ভর্তি হই এইখানে, মানে আমার এটা ছিল যে আমি পড়াশোনার ডিগ্রি কমপ্লিট করব, দেন আই ডিসাইড যে আমি কি করতে চাই। বা আমার ইচ্ছে সবসময় ছিল যে অ্যাক্টিং করব। তো অ্যাক্টিংটা তো তোমার সব পুরো 24 ঘন্টা ধরে আমি সবসময় প্রজেক্ট পাবো না। দিস ইজ সামথিং, ভিডিও বানানো বা হোয়াট এভার ইট ইজ, আমি করতে থাকতে পারবো। আমি যদি জবও করি, আমি জবের পাশাপাশিও করতে পারবো। দিস ডাজ নট রিকোয়ার ইউ টু লিভ এভরিথিং। তোমাকে নিজের ব্যাকআপটা নিজে সবসময় করে রাখতে হবে না। আই ওয়াজ ভেরি মাচ লাইক যে আমার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি রেডি চাই, যে আমার এইটা যদি না হয় আই হ্যাভ 3 আদার অপশনস টু ফলো আপন। আমি কখনো মা বাবার কাছে হাত পাতবো না যে আমার টাকা চাই। তো আমি কলকাতা আসি, আমার পুরো কলেজ লাইফ হয়, আমি পুরো 3rd ইয়ার অবধি পাস আউটও যখন করি আমি ভিডিও বানাচ্ছি। মিনওয়াইল আমার কলেজ শেষ হচ্ছে, আমি সানডেতে ভিডিও বানাচ্ছি, কলেজ থেকে ফিরিয়ে ভিডিও বানাচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি, শেষ করছি, ভিডিও বানাচ্ছি। তো এইটা আমার কনস্ট্যান্ট ছিল। আমি ব্র্যান্ড ডিলস থেকেও আই ওয়াজ লাইক, আমার একটা ইনকাম ছিল, সোর্স অফ ইনকাম। তো মা বাবার কাছে আমার সেরকম টাকা পয়সার দরকার পড়তো না খুব একটা, যেটুকু দিত পিজির ভাড়াটুকু। তো আমি তারপরে মডেলিং অ্যাসাইনমেন্ট করা শুরু করলাম। সো আই ওয়াজ লাইক যে ঠিক আছে, আই হ্যাভ মাই ক্রিয়েটর প্রোফাইল যেখান থেকে আই এম আর্নিং, আই এম ডুইং মডেলিং অ্যাসাইনমেন্টস যেখান থেকে টুকটাক টাকা আসছে, আই এম ডুইং অডিশনস ফর ফিল্মস। তো সেটা অনেকটা টাইম লেগেছে আমার পেতে। অ্যান্ড তারপরে আমি ফ্যাশন নিয়ে পড়েছি। সো আই উইল ওপেন আ লেবল অ্যাজ ওয়েল। তো আই হ্যাভ মাল্টিপল সেক্টরস যেখানে আই ক্যান লাইক মেক মাই লিভিং। তো তারপরে যখন তোমার আমি গ্র্যাজুয়েট করে যাই, আই গট আ জব। সেটা 7 দিন করে আমি বুঝে গেছি যে জব আমি করতে পারবো না। অ্যান্ড খুব এক্সস্টিং ছিল। আমি তোমাকে একটা ইনস্টেন্স বলছি। তো রবীন্দ্র সদন মেট্রো, আমি আর দাদা একসাথে যাচ্ছি। অ্যান্ড জব পাওয়ার পর দাদারও যেহেতু জব ছিল কলকাতায়, আমরা দুজন একসাথে যেতাম। একসাথে যখন যাচ্ছি ওই 9টা 40 টাইম,
রাশ মানে ইউ কান্ট ইম্যাজিন, ঠিক আছে? তো আমরা নেমে আর ওই রাশের মধ্যে আমি যাচ্ছি, প্রথম কথা আমার পছন্দই না এরকম এত ভিড়ের মধ্যে রাশে সবাই ঘাড়ে ব্যাগ নিয়ে ছুটছে। ছুটতে ছুটতে এসকেলেটর একটা পেলাম, একটা এসকেলেটারে সবাই উপরে যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে, আর এই দিকের এসকেলেটর যেটা সেটা ফাঁকা। ওই পয়েন্ট অফ টাইম, ওই স্প্লিট সেকেন্ড আই থট আই ওয়ান্ট টু বি দ্য পার্সন যে ওই দিক থেকে আসবে, যাকে সবাই দেখবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট পার্সন যে মানে রাশ করছে অ্যান্ড ওই একটা শিডিউলে আটকে পড়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট পার্সন। তো তার পরের দিন আমি রিজাইন করে দিই। অ্যান্ড আমার স্যালারিও যা ছিল, মানে কিছু বলার নেই, মানে অনেক রকম ঝামেলা হয়েছিল সেটা নিয়ে, আমি কর্পোরেট আর ওইটা নিয়ে যাচ্ছি না। বাট ওটা একটা ডিজাইনার প্রোফাইল ছিল। আই মেড 100 ডিজাইনস ইন 6 days, নান অফ দেম গট সিলেক্টেড। তারপর একটা আমার যে সিনিয়র ইয়ে ছিল সে বলল वो बन जाएगा, तुम्हें सिर्फ क्रेडिट नहीं मिलेगा। Oh my God. তো আই ওয়াজ লাইক যে আমি যদি 100 ডিজাইন করতে পারি, মানে আই ওয়াজ অলসো শক যে আই ক্যান মেক 100 ডিজাইনস, আই উইল লঞ্চ মাই ব্র্যান্ড অ্যান্ড আই উইল ডিজাইন ফর মাই সেলফ। তো অ্যাট দ্য এজ অফ 21 আই স্টার্টেড মাই লেবল। আর যেহেতু আমি টাকা জমিয়ে ফেলেছিলাম আমার যা কাজ করে, ক্রিয়েটার হোক বা মডেলিংয়ের অ্যাসাইনমেন্ট হোক, ইট ওয়াজ এনাফ টু স্টার্ট আ বিজনেস। একটা স্মল সেক্টরে ইট ওয়াজ এনাফ। তো আমাকে কারোর কাছে লোন নিতে হচ্ছে না, আমি মা বাবার কাছে চাইছি না। মা বাবাকে বললাম, মা একটুখানি ভয় পাচ্ছিল যে জবটা ছেড়ে দিবে, একটা টাকা ঢুকতো। আমি বললাম যে তুমি একটু দেখো, তারপর আমি পরে দেখছি কি করা যায়। তো বাবা তো হ্যাঁ 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 বিজনেস। আর বাবার আমি স্টোরি বলি, এরকমও হয়েছে বাবা ছোট ছোট প্রচুর বিজনেস ট্রাই করেছে, মানে বাবার মধ্যে এটা ছিল যে আমি বিজনেস করতে চাই। বাট বাবা অনেক ছোট বয়সে মারা যায়। তো বাবাকে 4 ভাই বোনকে বড় করতে হয়েছে, তাদের বিয়ে দেওয়া, পড়াশোনা সব করিয়েছে, তো ওইটা হারিয়ে যায়। এখন মা বাবা আমাকে, মানে অ্যাটলিস্ট বাবা খুব পুশ করে যে বিজনেস কর, হবে। তো ওইটা আমি যখন শুরু করি বেশ ভালো চলেছিল, মাঝখানে একটা গ্যাপ হয়, আবার রিলঞ্চ করছি। তো এখনো আমার প্ল্যান আছে যে আই উইল লাইক মেবি প্রডিউস ফিল্মস, অর মানে অ্যাটলিস্ট ফিল্ম প্রোডাকশন নিয়ে কিছু কাজ করা, নতুন ফেস যারা স্ট্রাগল করছে তাদেরকে কাজ দেওয়া, বা অ্যাটলিস্ট নট অনলি ক্রিয়েটার্স বা অ্যাক্টার্স, আমি বলবো অনেক ভিডিওগ্রাফার্স আছে, ইভেন অনেক ডিরেক্টর্স আছে যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না। অ্যান্ড অনেকটা কিন্তু আমি বলবো যে মনোপলিও চলে অনেক জায়গায়, তার জন্যও হতে পারে। বাট ওই একটা অপরচুনিটি ক্রিয়েশন আই ওয়ান্ট টু ডু। যখন আমার মনে হয় যে আমি পারবো, আই উইল ডু দ্যাট। আর মা বাবার ওইটাই আমি বললাম যে কোনোদিন কোনো বাধা আসে বাধা আসেনি। না। বাট প্রীতি দেখো, এটাও বলা খুব দরকার, বিকজ আই থিঙ্ক তোর ভিডিওটা অনেকেই এমন দেখবেন যারা এই লাইফ পাথটা চুজ করতে চায়। It's not, I mean, I have a podcast and I know the financial bleed. তুমি যেরকম ভিডিও বানাও, you also must be having a full crew today. You know, somebody is shooting you, somebody is editing it. I'm sure you don't sit and edit your own videos now. You still do all your videos. মাই কন্টেন্ট যেটা আমার ইনস্টাগ্রামে যায় হ্যাঁ, সেটা আমি এখনো করি, বিকজ আমার না স্যাটিসফ্যাকশন হয় না। বাট till the time. my friends and my parents বলে তো you have to keep somebody so that you can focus on different things. But I'm like ওইটা that's a part of me, মানে ওই লাস্ট টাচটা I want to give. লেখাটা and এডিটটা আমি এখনো করি, and maybe I'll just continue doing that time বের করে। হ্যাঁ, I mean that is your forte, মানে ওটা তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও লেখাটা অনেকটা আসে। But you know, it's not a very, let's also talk very practically that this is an expensive career choice. মানে today you may একটা ভালো ফোনেরই দাম, if you want to buy, for instance, I wanted to change my phone, আর আমাকে a lot of people told me যে তুই Samsung কেন, because you know you are shooting a lot. I said I can't afford a Samsung. It's like a 1.5 lakh rupee phone. I mean, I'm happy with my OnePlus, which was also expensive. OnePlus is also a 70K plus phone. তো এখন দেখো, a lot of the work that these you know, video creators or YouTube creators do is using the phone. So the phone is the optimal, মানে তোমাকে ভালো ফোন নিতেই হবে, right? How do people sustain it? So I want to add to that. আমি যখন শুরু করি I had this very basic phone, খুবই ব্লারি ভিডিওজ আসতো। তো আমি এটা সবসময় বলি, কখনো আমি এরকম অনেকবার হয়েছে যে আমি গিভিং আ স্পিচ বা আমি ক্রিয়েটার্সদের সাথে কথা বলেছি, ফার্স্ট থিং ইজ ডোন্ট স্পেন্ড আ পেনি Okay. when you start. Nothing. You have সূর্য মামা, you have sunlight, তুমি বসো। আমি শুরু করেছি বালতির উপর বোতল রেখে অ্যাজ আ ট্রাইপড। তুমি জানলায় ফোন রাখো, ব্যাস। যেই ফোনটা আছে, সবার কাছে ফোন আছে, ইউ ডু নট নিড টু বাই আ নিউ ফোন। আমি তখন কিনেছি when I started earning.
আমি তখন কিনেছি যখন আমার মনে হয়েছে যে এইবার আমার দরকার, ব্র্যান্ডসরা আমায় টাকা দিচ্ছে, সো আই হ্যাভ টু লেভেল আপ। তার আগে অবধি তোমার মাইন্ডটা হচ্ছে তোমার কি, হাউ ক্রিয়েটিভ ইউ আর, হোয়াট কাইন্ড অফ স্টোরি টেলিং ইউ হ্যাভ টু টেল, ইদার ইউ হ্যাভ টু এন্টারটেন, এডুকেট অর মোটিভেট। এই তিনটের মধ্যে হোয়াট আর ইউ অফারিং টু দ্য অডিয়েন্স, এইগুলো ছাড়া আমার মনে হয় কোনো এক্সপেন্স নেই। অ্যান্ড দিস স্পেস, দ্য ডিজিটাল স্পেস, এখন তো সবাই চেষ্টা করছে। অ্যান্ড অনেকে এটাও বলতে পারে যে হ্যাঁ সবাই তো করছে, তোদের মানে তোদের জায়গা যদি কেউ নিয়ে নেয়, বা আমাদের জায়গা নেই, নতুনদের আর জায়গা নেই, ইটস বিকামিং স্যাচুরেটেড। ডিজিটাল স্পেস ইজ দ্য অনলি স্পেস ওয়্যার সবার জন্য জায়গা আছে। ইটস হিউজ। অ্যান্ড যদি ইফ ইউ হ্যাভ সামথিং ইউনিক টু অফার, তোমার জন্য জায়গা রেডি আছে। মানে দের ইজ নো কম্পিটিশন হিয়ার। যদি থাকেও সেটা আমরা নিজেরা হয়তো ক্রিয়েট করেছি, বাট এভরিবডি ক্যান সাস্টেন। There's room for all, আর কি All. যেটা বলে। Also, how long does it take before you can monetize your channel and before you actually start earning? Because তুমি ধরে নে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এখন একটা কিছু শুরু করি, বা আমার বোন, ওকে অনেকেই বলে যে ও ভীষণ ভালো রান্না করে, সো অনেকেই ওকে বলে যে তুই একটা ইউটিউব চ্যানেল শুরু করিয়ে দে ওর। তো ধর ওর পরীক্ষা শেষ হলো, ও একটা ইউটিউব চ্যানেল খুলো, ইনস্ট্যান্টলি তো আর ওকে ব্র্যান্ড আসবে না, আর ও টাকা কামাবে না। How long does it take, Preeti? Give us a realistic, growth plan for budding YouTubers. তো আমার পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বলবো, মাই প্রোফাইল টুক 6 months আমার ইউটিউব চ্যানেল টু গেট মনিটাইজড, অ্যান্ড ইটস আ লং ওয়ে ফ্রম দেয়ার। কারণ কি তারপরেও 1 বছর লেগেছিল জাস্ট টু কমপ্লিট $100, উইচ ইজ অ্যারাউন্ড 8,000 রুপিস। 1 বছর পর আমি সেটা পেয়েছি। সো 2 years ওয়াজ অনলি ইনভেস্টমেন্ট, নো রিটার্নস। অল ইয়োর টাইম, অল ইয়োর এনার্জি, নো রিটার্নস। এটা একটা জিনিস হতে হবে, যখন শুরু করছো ইউ cannot have expectations যে you are earning। এটা ভেবে নিতে হবে মেবি আইল ফেল, বা কেউ অত দেখবে না, দেখবে না, বা আমি জাস্ট করব, মানে কর্ম করব, ফলের চিন্তা করব না। তো আমার 2 বছর পর পেমেন্ট ঢুকেছিল, অ্যান্ড সেটাও আমার অত রিচ ছিল না, তার জন্য হতে পারে 2-3 মাস পর পর আমার $100 করে ঢুকতো রিয়েলিস্টিক্যালি। বাট আই ওয়াজ গেটিং ব্র্যান্ড ডিলস, যার জন্য একটা পেমেন্ট ঢুকতো, ধরো মাসে একটা বা দুটো, হোয়াট এভার ইট ইজ। তো ইউ ক্যানট সাস্টেন, মানে পুরো সব ছেড়ে দিয়ে যদি ইউটিউব করো দেন মানে সব কিছু চলে যাবে। বেস্ট ইজ একটা প্ল্যান বি রেখে এগোনো। কারণ সত্যি সবাই চেষ্টা করে, সবার তো হয় না। মানে ধৈর্য নিয়ে যদি করো একদিন না একদিন হবে, বাট দের ইজ নো লাইক রুল স্ট্রাকচার যে এত মাসে হবে তোমার। আমার 6 মাসে হয়েছে, অনেকের 2 মাসে হয়ে যায়, অনেকের 10 দিনে হয়ে যায়, অনেকে আবার 2 বছরেও হয় না। তো ওই টাইমটা আমি দিয়েছি। আই ইউজ টু পোস্ট এভরি আদার ডে ইউটিউব ভিডিওস, মানে এভরি অল্টারনেটিভ ডেজ। প্রথমে শুরু করেছিলাম এভরি ডে, তারপরে ওটাকে এভরি অল্টারনেটিভ ডেজ করেছিলাম। কি মেকআপ নিয়ে শুরু করেছিলাম, স্কিন কেয়ার, অ্যান্ড দেন আই স্টার্টেড ডুইং মেকআপ। আমি এরকম ডিফারেন্ট ভিডিওস, যেমন মাকে মেকআপ করিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে এখন তো আমার জনরাও পাল্টেছে অনেকটা। তো 2 বছর পর আই স্টার্টেড ডুইং ফ্যাশন অলসো, কারণ আমি ফ্যাশন নিয়ে পড়ছিলাম, সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করেছিলাম। তারপরে আই শিফটেড টু ইনস্টাগ্রাম লকডাউনের টাইমে। অ্যান্ড আই উড সে ব্র্যান্ডস দে পে মোর ফর রিলস দ্যান ইউটিউব। এটা একটা মানে রিসার্চ করে আমার বলা তোমায়। তো there's more money on Instagram currently right now, but I can assure you that YouTube is something that is gonna stay. I'm not sure যে বাকি প্ল্যাটফর্মস গুলো কি হবে, and we never know. তো ওই জিনিসটাই যে ইউটিউব I know for sure, and competition wise আমি বলবো না, but there are a lot of YouTubers who are making money, কারণ কি প্ল্যাটফর্ম itself pays you. যেমন Instagram, Facebook pays you, but Instagram doesn't. But the amount of money you will make from the brand deals, that is more than these. So when you say that, you can get a brand deal, how do brands approach you? Are you working with an agency? Do people need to sign up with an agency? Because brands, though, they don't just approach you. একটা certain following করে নিয়ে তারপর তোমার কাছে brand আসবে. Otherwise, brand কেন আসবে তোমার কাছে? What are you giving them in return, right? Yeah. So তোমার ওইটা কখন এলো? মানে when that, মানে কি বলবো, when was that period যখন মানে তোমার first brand dealটার কথা যদি বলো আমাদের? তো তার আগে আমি বলে দিই, there are 3 ways
how you can earn from social media. Right, there is affiliate program. Affiliate মানে হচ্ছে ধরো তুমি তোমার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমি নিলাম and একটা কুপন কোড দিয়ে যে কিনছে সেটার একটা পার্সেন্টেজ আম গেনিং, দ্যাটস ওয়ান ওয়ে। সেকেন্ড ইজ ইউজিসি, মানে আমার দরকার নেই ফলোয়ার্সের, আই নো হাউ টু ক্রিয়েট গুড কন্টেন্ট, কিন্তু আমার ফলোয়ার্স নেই, আই উইল টেক, সেটা একটা প্রপার্টিরও হতে পারে, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি সার্ভিস গুডস হোয়াট এভার, আমি ভিডিওটা বানিয়ে ব্র্যান্ডকে দিচ্ছি অ্যান্ড ব্র্যান্ড ইজ পেইং মি ফর দ্যাট কন্টেন্ট পিস। থার্ড ইজ ইনফ্লুয়েন্সিং, যে হ্যাঁ আমার 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 রিচ আছে, আমি ভিডিও বানিয়ে পোস্ট করছি, দ্যাট ইজ দ্য থার্ড থিং। তো এই তিন রকম ভাবে ইউ ক্যান আর্ন। তো আমার যখন ফার্স্ট ব্র্যান্ড ডিল আসে সেটা একটা পিআর থাকে ধরো, তো আমার যেটা ছিল আমি খুব ছোটবেলা থেকে যেহেতু আমি ইন্টারনেটটা বুঝতে শিখে গেছিলাম, তো আমি সবকিছু সার্চ করতাম, জানি না লোকে জানে না, আমি সার্চ করতাম হাউ টু দিস, হাউ কিউরিওসিটি খুব, তো হাউ টু আর্ন ফ্রম ইট, হাউ টু গেট ব্র্যান্ড ডিলস, এগুলো আমি সার্চ করতাম অ্যান্ড ওই নোট করা সেই করে দেন আই ফিগার্ড আউট, এখন সবাই জানে যে অনেক সময় ব্র্যান্ড উইল কাম টু ইউ, বাট ফার্স্ট যখন তুমি নতুন, তোমাকে তো চেনে না কেউ, ব্র্যান্ডসরাও জানে না, ইউ হ্যাভ টু রিচ আউট। অ্যান্ড আমি একদম নির্লজ্জ মেয়ে, আমি দিনে 100টা ব্র্যান্ডকে মেসেজ করতাম, ইমেল করতাম যে দিস ইজ মাই প্রোফাইল, আই মেক ভিডিওজ লাইক দিস, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউর ব্র্যান্ড অ্যান্ড আই জেনুইনলি হোয়াট এভার ব্র্যান্ড ইট ইজ ওর ব্যাপারে একটু লিখে মেল এভরি ডে আইস টু মেল, অ্যান্ড সেখান থেকে 3-4 জন হয়তো রিপ্লাই করলো, তার মধ্যে একটা ব্র্যান্ড ডিল আই এম গেটিং, তাও সেটা বাটার, মানে শুধু প্রোডাক্ট দেবে। এই করতে করতে আস্তে আস্তে একটা আমি ব্র্যান্ড ডিল পেলাম, দ্যাট ইজ পেইং, সেটা একটা এজেন্সি থেকে ছিল, অ্যান্ড ওই পেমেন্টটা একটা ওই অ্যামাউন্ট অফ ফলোয়ার্সের জন্য ভীষণ কম, কিন্তু আমি তখন সেটা জানতাম না, সেও জানে আমি নতুন, সেখানে আমি করি অ্যান্ড আস্তে আস্তে আমি বুঝতে পারি ওকে উই নিড টু ইনক্রিজ দ্য কমার্শিয়ালস। আমি আগে বলতাম ম্যা ক্যা বলু আপ হি বলিয়ে কিতনা দেনা চাহিয়ে, এরম করে ওটা ফায়দা ওঠাতো। তো রাইট নাও আই এম ম্যানেজড বাই অ্যান এজেন্সি, যারা আমার পিচ করে বা পিআরটা দেখে বা হোয়াট এভার ইট ইজ, বাট তার আগে অবধি আই উড সে এখন অনেক কটা না অ্যাপস বেরিয়ে গেছে where you can calculate what kind of money you can charge from brands. এবার কিছুটা নেগোসিয়েশনস হবে, বাট দেন ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার, মেবি আস্ক পিপল যে তোমরা কতটা করছো, ডোন্ট মাইন্ড মি আস্কিং, ইফ দে আর কমফর্টেবল দে উইল শেয়ার ইউ অর গাইড ইউ, তো ইউ হ্যাভ টু কমিউনিকেট, দ্যাটস অল। তোর কি কোথাও মনে হয় যে এখন গাই ফ্রম আ প্রোডাকশন হাউস রিসেন্টলি টোল মি যে দেখো সিময়ী, আমরা তো আগে একটা অ্যাক্ট্রেসকে জোগাড় করতাম, তাকে ধরে নাও 3 লাখ দিলাম ফর এন্ডোর্সমেন্ট, কিন্তু এখন একটা ইনফ্লুয়েন্সারকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে দিই, ওরা তো এটা রিল টিল বানিয়ে বক করে করে দেবে, and ওদের রিচ অনেক বেশি, সো অ্যাক্ট্রেসদের আমি কেন দেব? সেই জন্যে আবার উনিই বললেন আমাকে যে সেই জন্য তুমি দেখো এখন অ্যাক্ট্রেসরাও সারাদিন শ্যুট করছে, মানে তুমি যে কোনো ক্যামেরা পার্সনের সাথে কথা বলো, ফ্রিল্যান্সার বা যে কোনো প্রোডাকশন হাউসের সাথে কথা বলো, এই ম্যানেজারগুলোর সাথে কথা বলো, দিদি আজকে আমার শ্যুট আছে, কিসের শ্যুট? এই যে মানে কেউ কোনো একটা সুন্দর লোকেশনে গিয়ে সে জামা কাপড় পরে, আর আমার মনে হয় দিস হ্যাজ অ্যাকচুয়ালি গ্রোন অ্যান ইকোনমি, এত ডিজাইনার, এত গয়না বানাচ্ছে, মানে জুয়েলারি বিজনেসে যারা আছে, মেকআপ, কত কত ব্র্যান্ড, অর্গ্যানিক, ওই মানে বিকজ অফ দিস ইনফ্লুয়েন্সার্স আমার মনে হয় একটা পুরো মানে একটা ইকোনমি, একটা মানে ইকোসিস্টেম ওদের অ্যারাউন্ডে গ্রো করেছে। বাট সামওয়্যার তোর কি মনে হয়, মানে এটা আমার আই হ্যাড আস্কড নিরঞ্জন অলসো দ্য সেম কোয়েশ্চেন, যে এটা কি মনে হয় যে at some point of time won't you get tired of this? মানে can you just see yourself making these videos for the next, মানে till you're say my age 47, you're 24 now, till 47 will you keep doing this? মানে where will you get the content from, or do you see it as a stepping stone to maybe a career in Tollywood or Bollywood? সেটাই কি শুরু করেছিলাম এটা ভেবে যে আইল গেট রোল, হ্যাঁ, তো গেট ইনটু অ্যাক্টিং সেটা ভেবেই যে হ্যাঁ অডিশনস তো দিচ্ছি, মেবি কোনো ভালো ডিরেক্টরের চোখে পড়বি, বাট শুধু তো দ্যাটস নট এনাফ আই ফিল, কারণ তোমাকে নিলেও দে উইল জাস্ট মেবি ট্রাই টু প্রমোট, অ্যান্ড তার জন্যই তোমায় হয়তো নিচ্ছে, কারণ কি এখানে খুব ছোট ইন্ডাস্ট্রি, অ্যান্ড আমি বলবো যে উই নো যে কারা কাজ করছে, অ্যান্ড দের ইজ এ গ্রুপ, তো সেই জিনিসটা আছে। এখন কিন্তু আমি দেখছি অনেকজন চান্স পাচ্ছে, অ্যান্ড অনেক ক্রিয়েটার্সরাও সিনেমা করছে, আমিও একটা করেছি, তো আমার মনে হয় হ্যাঁ ওই জায়গাটা এখনো তৈরি হয়নি যে দে উইল give you a acting role. Maybe we are being a part of it, and then তারপরে it's becoming কি বলবো a promotion bit বা ওরকম হয়ে যাচ্ছে, বাট ওই পাথওয়েটা এখনো ক্রিয়েট হয়নি, কারণ কি একটা নোশন আছে যে ক্রিয়েটার্স ক্যানট অ্যাক্ট। তোরা তো অ্যাক্টিংই করছিস সারাদিন।
ফুল টাইম ইউর অ্যাক্টিং, ওই স্কিটের মতন তো, ছোট শীতের ছোট। মতন, হ্যাঁ। তাহলে কেন ভাবছে এটা? আই ডোন্ট নো। তারপরে অ্যাক্টরস অনেক পছন্দ এটুকু করে না। মানে নিচু চোখে দেখা হ্যাঁ হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ, এটা জিনিসটাকে। হয়, অনেকে করে, আবার সবাইকে বলবো না, বাট মোস্ট অফ দেম, হ্যাঁ, a lot of actors also don't like যে হ্যাঁ ক্রিয়েটার্সরা কেন পাচ্ছে, মানে তোরা আমাদেরও ইয়ে করবি, আমাদের জবটাও খেয়ে নিবি, এরকম একটা ব্যাপার আমি শুনেছি এক দুবার। তো এই জিনিসটা আছে, কিন্তু আমার মনে হয় তুমি যেটা বললে যে ভিডিওস বানাতে বানাতে উইল উই গেট এক্সস্টেড অর নট, দেখো মাঝে মাঝে না, বিকজ আমার হচ্ছে আই পোস্ট এভরি ডে অর এভরি আদার ডে, তো সামটাইমস এটা হয় যে ওই রিলেটেবল থাকার ইয়েটা ইজ ভেরি এক্সস্টিং, ড্রেনিং। হ্যাঁ ড্রেনিং, অ্যান্ড ওই ব্রেক নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নো, আমি এটা বলবো না যে সারা জীবন আমি শুধু ভিডিওস বানাতে চাই। আমি যেটা বললাম, রাইট নাও অ্যাট দিস পয়েন্ট অফ মাই টাইম আমার মনে হয় হ্যাঁ ভিডিও তো বানাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ, তুমি এইভাবে এটাকে দেখো যে একটা আর্টিস্ট আর্ট বানাতে বানাতে তো হাঁপায় না, বা পেন্ট করতে করতে তো হাঁপায় না, একজন গায়ক গান বানাতে বানাতে হাঁপায় না, সেরকমই, বিকজ ইটস আ নিউ থিং, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইটস শর্ট আর্ট ভিডিওস। অ্যাবসলিউটলি, আমি তো বলছি আই এম সারপ্রাইজ দ্যাট সামবডি উড সে এরা অ্যাক্টিং পারে না। তো অ্যাক্টিং খালি নয়, ইউ আর ইভেন ডুইং দ্য স্ক্রিন প্লে ইন মেনি ওয়েজ, আই এম শিওর ইউ আর ইভেন ডিরেক্টিং দ্যাট। তাহলে তো ইউর আ ওয়ান স্টপ শপ, মানে সে অ্যাক্টিংও পাচ্ছে, ডিরেকশনও পাচ্ছে, সেন্স অফ এস্থেটিক্সও আছে তোর মধ্যে, প্লাস ইউ আর অলসো স্ক্রিপ্টিং। হোয়াট মোর ডু ইউ নিড? ইউর আ ফুল প্যাকেজ। ওই অ্যাওয়ারনেসটা আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো আমার যেটা ইচ্ছা আছে, আমি তোমায় বললামও, আই ওয়ান্ট টু মেক ফিল্মস। তো ওই যেই সুযোগটা হয়তো আমি এতদিনও সেই রকম ভাবে পাইনি, সেটা আই ওয়ান্ট টু ক্রিয়েট ফর আদার পিপল, ফর মি অ্যাজ ওয়েল, যখন আমার সামর্থ্য হবে অবভিয়াসলি তখন। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউ ক্যানট গো আউট অফ কন্টেন্ট এভার ইফ ইউ কিপ অন রিডিং বুকস, ওয়াচ ফিল্মস অ্যান্ড টক টু পিপল, কারণ কি আমাদের কন্টেন্টটা ইজ মোর অফ লাইক হিউম্যান ওরিয়েন্টেড, অ্যান্ড ওটা যতই তুমি মানুষের সাথে মিশবে, এরকমও হয়েছে আমি মেট্রোয় যাচ্ছি, অনেকদিন আগেকার ঘটনা, আমার পাপা কি পারি বা অনেক আমি ওটা নিয়ে কথা বলবো, দ্যাট ওয়াজ মাই নেক্সট কোয়েশ্চেন। ইয়া, সো ওগুলো অনেক কালেক্টেড ফ্রম পিপল, মেবি আই হ্যাভ ওভারহার্ড সামথিং। তো আমার কোনো কাছের বন্ধুকে যেটা ট্যান্ট্রাম দেখালো, আমার একটাই হচ্ছে, আমার ফোনটাকে আমি চট করে লিখে নিই কিছু একটা পয়েন্টার, বাড়ি গিয়ে আমার খাতা পেন নিয়ে আমি বসবো, অ্যান্ড একদিনে আমার এরকম হচ্ছে 10-15টা কন্টেন্ট আমি লিখে ফেলেছি। অ্যান্ড আমার এরকম একটা শিডিউল টাইপের আছে, যে আমার লিস্ট থাকে যে এই দিনে এই ভিডিওটা যাবে, এই দিনে আমি এটা শুট করব, অ্যান্ড এইটা গ্যাপ থাকলো, এদিন আমি পিকচার পোস্ট করবো, লাইক আ ক্যালেন্ডার সর্ট অফ আ থিং। আই হ্যাভ কন্টেন্ট ব্যাংক, যে আমার আজকে যদি শরীর খারাপ হয়ে যায়, আমার 5-7 দিন চলবে। So that is, মানে ওটা আমার প্ল্যানিং of course, মানে this is like running your own production house already. মানে তুই আরো বড় করতে চাস, I give you all my best wishes. পাপা কি পারিটা কি করে হলো? Because you're no way a পাপা কি পারি, মানে you come from a very egalitarian home, খুব আমি বলবো মধ্যবিত্ত তোর আপব্রিঙ্গিং। পাপা কি পারি তো একদম মানে লাডিডা, সে ব্যাগ নিয়ে ট্যান্ট্রামস, that's the word. How was that also a very sarcastic rejoinder to girls of your childhood maybe? তো পাপা কি পারি is collected from different various women in my life, যাদেরকে দেখে মনে হচ্ছিল যে একে নেওয়া যায় না, একদম এক্স্যাক্টলি। তো হয়তো কাউকে কাছ থেকে চিনি, কাউকে দূর থেকে চিনি। তো আমি ফার্স্টে যখন কমেডি কন্টেন্ট বানাচ্ছি, তখন আমি ভাবলাম যে এরকম কিছু একটা ক্যারেক্টার আই ওয়ান্ট, যেটা হয়তো লোকে বলবে প্রীতি ইউজ টু প্লে দ্যাট, বা মানে আই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং যেটা আমার হবে, আমার নাম দিয়ে যাতে মানুষ চিনতে পারে। তো সেটা খুব মানে একটা স্ট্র্যাটেজিক্যালি ছিল বলতে পারো, যে আমি ভেবে নিয়েছিলাম যেটা হয়তো হিট করতে পারে, এরকম ভেবেছিলাম। তো আমি ফার্স্টে ইংলিশে বানাই, যে টু রিচ লার্জার অডিয়েন্স, বাট মানে ওই সার্কাজমটা হয়তো হিট করেনি, বা ওই জায়গাটা হয়নি। ঠিক আছে, একটা বাংলা বানিয়ে দেখি তো কেমন হয়। যখন আমি ফার্স্ট বাংলা ভিডিওটা দিই, পিপল ওয়েন্ট ক্রেজি যে এইটা কি, অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি, আমি কিন্তু হাইলাইট করিনি আমি তো পারবোই না বা প্রবলেম হয় না এই কথাগুলো, লোকেরা সেগুলো হাইলাইট করেছে। অ্যান্ড লোকেরা যখন বলতে শুরু করলো, আই ওয়াজ লাইক ঠিক আছে, এবার একটু এমফেসিস দিয়ে আমি বানাই। অ্যান্ড ফিডব্যাক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার অডিয়েন্স কিভাবে রিয়াক্ট করছেন, তাদের কথাটা শোনা। তুমি যখন শুনতে শুরু করবে না, দে উইল অলসো ফিল ইউ, মানে দে আর হার্ড অ্যান্ড দে গেট দ্যাট কানেকশন, দে বিল্ড দ্যাট কমিউনিটি। তো আমি যখন আমি তো পারবোই না এই সেই বানাতে শুরু করি,
মানে ক্রেজ ইউ কান্ট ইম্যাজিন। আমার কাছে ভিডিওজ আসছে, লোকে মানে পোস্ট করছে ওই কথাটা বলে। আমি টি শার্ট লঞ্চ করি, তারপরে টি শার্ট বিক্রি সোল্ড আউট হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট ওয়াজ আমেজিং। মানে ওই পাপা কি বাড়ি ক্যারেক্টারটা এত ইরিটেটিং হওয়া সত্ত্বেও পিপল লাভড ইট সো মাচ। তারপরে ব্র্যান্ডসরা এসে আমায় বলছে উই ওয়ান্ট দ্যাট ক্যারেক্টার, যে সে এই প্রোডাক্টটা ইউজ করছে, অ্যান্ড ইট হ্যাজ মেড আ লট অফ মানি। মানে ওই ক্যারেক্টারটার জন্য ইভেন অ্যাংরি প্রীতি ওয়েন আই স্টার্টেড, ওটাতেও ব্র্যান্ডসরা এসে বলেছে উই ওয়ান্ট দ্যাট ক্যারেক্টার। তো ওই জিনিসগুলো ইভেন ওটাও কপি হচ্ছিল একটা ক্রিয়েটার, তো আই স্টপড মেকিং দিস। ঠিক আছে, মানে আমার ক্রিয়েটিভিটি আছে, আই উইল মেক সামথিং এলস অলসো। তো এই পাপা কি বাড়ি ক্যারেক্টারটা ইভেন আমি যখন কলেজেসে যাই, ধরো কেউ ডেকেছে বা কোনো জাজ করতে গেলাম কোনো ইভেন্ট, তখন দিদি প্লিজ ওইটা একবার বলো, সবাই মিলে বলবে, মানে ওইটা একটা ফান ইয়ে হয়ে গেছে। It's become a cult, I think, in Maybe. some way. এখন তুই ব্র্যান্ডস এর কথা বললি, কনভারসেশন উইথ টপ ইনফ্লুয়েন্সার, ইউটিউবার অ্যান্ড ইনস্টাগ্রামার cannot not have the brand angle. মানে I would be asked যে কেন তুমি জিজ্ঞেস করলে না। আমরা এরকম অনেক শুনি প্রীতি, যে আজকাল সিনেমার প্রমোশনে, আমি রিসেন্টলি একটা প্রেমিয়ারে গেলাম যেখানে মোর দেন দ্য অফিসিয়াল মিডিয়া চ্যানেল দেওয়ার ইনফ্লুয়েন্সার্স উইথ মাইকস, অ্যান্ড তাদের পুরো ক্যামেরা টিম এসে তাদের সাথে দে আর ইন্টারভিউইং অর ডুইং সাম স্কিট উইথ দ্য স্টার। ক্লিয়ারলি দ্য প্রোডাকশন হাউস হ্যাজ কল্ড দেম। যে কোনো প্রেমিয়ারে এখন তুই দেখবি অনেক ইনফ্লুয়েন্সাররা আসে, দে আর কনসিডার্ড পার্ট অফ দ্য কোট আনকোট পেজ 3 কাইন্ড অফ গেস্ট লিস্ট। কিন্তু there is also a lot of exploitation, and we must put that on the table because এই ইনফ্লুয়েন্সারদের লাইফ দেখে অনেকে খুব অ্যাসপিরেশনাল, তো এই জীবনটা অনেকে ভাবে বাবা বাবা, মানে এই জীবনটা তো আমি চাই, সবাই আজকাল চায় যে সেলিব্রিটি হয়ে যাবে। তো a lot of the brands use influencers for their movies, একটা ছোট্ট রোল দিয়ে তারপরে তারা দে উইশ যে তুমি ওটাকে পুশ করবে তোমার চ্যানেলে। এটা নিয়ে আমাদের বল একটু। আমি একটা প্রজেক্ট করেছিলাম হ্যাঁ। যেটা কোনোদিনও বেরোবে না, মানে ওটা ইট হ্যাজ স্টপড, কিছু প্রোডাকশন ইস্যুস এন্ড টাকার কিছু একটা ব্যাপার হয়েছিল। তো তখন আমার কাছে একটা টিম আসে, ওদের পিআর টিম অ্যাপারেন্টলি, ও মার্কেটিং টিম। তো আমরা না এটা শুট করবো। আমি বললাম যে এক সেকেন্ড, মানে কি এটা আমি বুঝতে পারছি না। তো বললো এটা আছে। আমরা আচ্ছা করো, বাট আমাকে কি পোস্ট করতে হবে? বললো যে হ্যাঁ তোমাকে। আমি বললাম যে দেখো ওটা তো আমার ডিফারেন্ট প্রফেশন, তো ওখানে পোস্ট করা যায় না। আই এম অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি ম্যানেজড বাই অ্যান এজেন্সি, তো তোমাকে একটু আমার ম্যানেজারের সাথে কথা বলে নিতে হবে। তুমি একবার চার্জেস গুলো জেনে নাও, দেন উই ক্যান প্রসিড উইথ দ্য পোস্টিং। আর তা না হলে তুমি নাও আমার ভিডিওস পোস্ট করো তোমার। তুমি যদি ওদের মুখটা দেখতে, অ্যান্ড নাও আমি এইটা শুনেছি তারপরে যে জাস্ট বিকজ আমি না বলেছি, তখন ওরা বলছে ওদেরকে নিয়েছি কেন আমরা, আমরা অন্যদেরকে দিয়ে অ্যাক্টিং করাতাম। ওরা চান্স পেয়েছে এর জন্য বিকজ ওরা ক্রিয়েটর। এইটা আমি শুনেছি। আমার একটা বন্ধু ওই ইয়েতে কাজ করে, ও আমায় বলেছে। অ্যান্ড তখন আমি ভাবলাম যে আমি অডিশন তাহলে আমি কেন দিলাম? আমার এতবার আমাকে ডাকলে কেন তুমি? আমার লুক সেট হলো কেন? তাহলে আমি ডিরেক্টলি ফ্লোরে ডেকে নিতে। তাহলে এই মেবি মেকি ওইটা দরকার ছিল না। আর এরকমও অনেক অফার্স হয় যেগুলো, ধরো আমি যখন আসি তখন 2021 একুশ কি কি 19, আমার ঠিক মনে পড়ছে না। তো আমি ধরো এরকম অডিশন দিতে চাইছি, অ্যান্ড আমি বললাম না, আমি যেমন ব্র্যান্ডসদেরকেও ইমেল করতাম, আমি সেরকম ফটোগ্রাফার, ডিরেক্টর্স বা কাস্টিং যারা করে তাদেরকেও মেসেজ করতাম যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, কোনো অডিশনের সুযোগ থাকলে প্লিজ আমায় জানাবেন। সবাইকে আমি করতাম, আই ডোন্ট কেয়ার যে আমাকে কি ভাবছে। তো তখন ধরো কেউ আমায় বললো যে আচ্ছা দেখা করো। এবার আমি জানি না কি হয়, আমি হয়তো কোনো ক্যাফেতে গেছি বা কিছু দেখা করতে এসে, অ্যান্ড দেয়ার মানে স্ট্রেট আপ তোমাকে বলবে যে দেখো এখানে কাজ পাওয়া তো অত সহজ না, ইটস ব্রেন ওয়াশিং লাইক এনিথিং, যে তুমি যদি এমনি সৎ পথে হাঁটতে যাও তোমার চুলও পেকে যাবে, তুমি কোনো রোল পাবে না। তো মেবি ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, ইউ হ্যাভ টু স্লিপ উইথ সামবডি, প্রডিউসার হোয়াট এভার ইট ইজ, অর ইউ হ্যাভ টু গিভ মানি, যে তুমি প্রডিউস করছো বেসিক্যালি, টাকা দাও দিয়ে রোল পাও। আমি বললাম যে আচ্ছা অডিশন দিয়ে এখানে কেউ পায় না? বললো না, সে পেতে হলে তুমি কেমন একটা কাজের মেয়ের রোল দেবে, বা তুমি এমন সময় রোল পাবে তোমার চুল মানে তুমি বুড়ি হয়ে যাবে, বুড়ো হয়ে গেছো। হ্যাঁ, তখন আমি ভয়ে, তখন আমি বাড়ি এসে খুব কাঁদছি, মানে পিজি তখন, যে আমি তাহলে আমি এত স্বপ্ন দেখলাম, মানে কোনোটা পূরণ হবে না আমার। ইভেন আমার এটা আর একদিন একবার হয়েছে, আমাকে একটা লোক সে বললো আমি তোকে মেগাই ইয়ে করাবো, অডিশন পাঠাবো, এই সেই, তুই এখানে, আমি তোর ধৈর্য দেখতে চাই। ও আমাকে সকাল 10টা থেকে রাত 10টা অবধি 12 ঘন্টা আমায় একটা ক্যাফেতে বসিয়ে রেখেছিল। হ্যাঁ, না খেতে দিয়েছে না কিছু, আমি বসে আছি। ফর হোয়াট? ও আমার ধৈর্য দেখতে চায়। তারপরে উনিও আমায় বলেছিলেন যে ইউ হ্যাভ টু ম্যারি মি, আর যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ইউ হ্যাভ টু বি উইথ মি, আর এটা কন্ট্রাক্ট করবে ও।
আর তখন ভয়ে আমি অনেক দিন তারপর অডিশনস দেওয়া, এগুলো না, আমি ফোনেও কেউ ফোন করলে আচ্ছা তুমি কম্প্রোমাইজ করো তো, মানে এরকম একটা মানে নর্মাল একটা কথা। অ্যান্ড অনেক মেয়েরা আছে যারা এটা ট্র্যাপে পড়ে যায়। এরমও হয় যে দে আর বিং এক্সপ্লয়েটেড অ্যান্ড নট গেটিং ওয়ার্ক, নট গেটিং পেড, মানে তাদের সুযোগ নেওয়া হচ্ছে ওই ভয় দেখিয়ে, ওই স্বপ্নটা বিক্রি করে, অ্যান্ড দেন জীবনটাই আর চলে আই যায়। থিঙ্ক স্মল টাউন গার্লসদের এই খিদে ফর ফেম, which is everybody's khide for fame. If you want to be an actor, whether you're from Baharampur or whether you're from Alipur, it doesn't matter. Your dream is the same. কিন্তু এটাকেও এক্সপ্লয়েট করা হয়। হ্যাঁ, আর যখন দেখে তুমি মফস্বল থেকে হ্যাঁ হ্যাঁ এসেছো, হ্যাঁ, ওই ব্রেন ওয়াশটা আরো, যেখানে কলকাতায় এরমই হয়, তুমি সার্ভাইভ করতে পারবে না, মানে অনেক রকম অসুবিধা। আর তারপরে মানে ছবি দেখাবে, এই দেখো আমার এর সাথে কথা হয়, কোনো একটা বড় অ্যাক্টরের নাম নিয়ে নিল, মানে লেজিটনেস দেখানোর জন্য তারা এত ব্র্যাক করবে নিজের ব্যাপারে, ইউল বি অলসো কনভিন্সড। অনেকবার হয়েছে আমি ভাবছি ও এরম ভাবেই কাজ হয়, কিন্তু আমি তো এটা করতে পারবো না, মানে যাই হয়ে যাক আমার জন্য ওয়ার্ক এথিক্সে ওটা যাচ্ছে না, মানে আমি করতে পারবো না। অ্যান্ড অনেকে, আই ডোন্ট জাজ পিপল যারা করছে বা যারা ইয়ে করেছে, বাট যারা এক্সপ্লয়েটেড হচ্ছে দে ডোন্ট নো, বা কার কাছে গিয়ে ওরা ইয়ে করবে। অ্যান্ড অ্যাজ আ উমেন আমাদেরকে না বলতে কখনো শেখানো হয়নি। যে তুমি যেটা বলছিলে যে কেউ যদি আমরা গিয়ে বলিও যে জানিস আমাকে এরকম ভাবে বলা হচ্ছে, তুই করিস না, এই ইন্ডাস্ট্রিটাই খারাপ, করিস না, দেন ইফ উই ডোন্ট স্পিক আপ, হু উইল চেঞ্জ, হু উইল ব্রিং চেঞ্জ টু দিস সিস্টেম, হোল ইকোসিস্টেম? Did you ever speak up? আই ডিড অন মাই ভিডিওস, অ্যান্ড আমি ওদেরকে বলেছি যারা আমায় বলছে, আমি বললাম এরম অফার থাকলে আমায় কল করবেন না, এটা আমি বলেছি, আমি কাজ পাবো না, আমি কম টাকায় কাজ পাবো তাও ভালো, আই ক্যান নট ডু দিস। অ্যান্ড তারপরে সত্যি কল আসাও কমে গেছে, আমি কাজ করেছি প্রচুর যেখানে লোকের থেকে 90% কম পে আমার ছিল, বাট আমি সেভাবে কাজ করেছি। সৎ পথে, with your হ্যাঁ, head held high. I think that is it. Also, যেটা মানে আমরা, because I've had Tollywood actors, female actors come on my show and talk about a lot of pay parity. যে একটা মেল অ্যাক্টরকে যতটা বাজেট তার জন্য অ্যালোকেটেড থাকে, মেয়েদের জন্য দ্য বাজেট প্রথম যদি স্ল্যাশ হওয়ার থাকে, ইটস অলওয়েজ দ্য হিরোইনস বাজেট, তার ওয়ার্ড্রোব, তার কস্টিউম, তার লুক, হোয়াট এভার। এটা কি তোদেরও ফেস করতে হয়? বিকজ there are also big guy influencers now, like Laughter Sane was on my show, and there are some other very big ones. So do you find this gender parity also in your profession? নো। No. Okay. আমার মনে হয় দিস স্পেস ইজ ভেরি Gender পজিটিভ, neutral. Yeah. and আমার মনে হয় ফিমেল আর লিডিং রাইট নাও Right. in this space. Lovely. And it's all about how you portray yourself, it's all about your marketing skills, your branding, your PR, and how you talk to the brand, how you negotiate. It has nothing to do with how you look, what's your gender, কারণ কি আমাদের পাওয়ার ইজ আর অডিয়েন্স। তো তুমি যতটা লোকের কাছে পৌঁছচ্ছ, অ্যান্ড দ্য ওয়ে ইউ টক, তুমি, অ্যান্ড ব্র্যান্ডস আর ভেরি স্পেসিফিক, তুমি ধরো একটা কথা বললে ওরা কিন্তু দেখে, ব্র্যান্ডসরা যাদের সাথে কাজ করে তাদের প্রোফাইল দেখতে থাকে যে ওরা কিরকম এন্টিটি বা কি মাইন্ডসেট ফলো করে, সেই হিসাবে ব্র্যান্ড ডিলস আসে। ধরো আমার প্রোফাইল দেখে হতেই পারে রিফ্লেক্ট করছে মোর অফ লাইক বডি পজিটিভিটি, ওমেন এম্পাওয়ারমেন্ট, তো ব্র্যান্ডস উইল কাম অ্যান্ড টক অ্যাবাউট ইট, প্রত্যেকটা কন্টেন্ট দে হ্যাভ সিন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ইট শুড বি লাইক, হ্যাঁ, ব্র্যান্ড ইনক্লুসিভ অলসো। আর একটা জিনিস হচ্ছে যে এখানে না টাকার যে ব্যাপারটা, ইটস ভেরি লাইক একটা স্ল্যাবের মধ্যে, মানে এই জনরার, মানে একটা ইনফ্লুয়েন্সারদের ক্যাটেগরি ওয়াইজ আছে, তো তাদের এই রকম পে স্ট্রাকচার, অ্যান্ড তার নিচেও মানে আমরা আমরা উই উইল ডিসাইড, না বললে ব্র্যান্ডরা কিন্তু মেনে যায়। অ্যান্ড এখানে কোনো পলিটিক্স ফর গডস গ্রেস এখনো আসেনি, অ্যান্ড ইটস ইউ জাস্ট, কারণ কি তোমার আর অডিয়েন্সের মধ্যে তো কোনো পাথওয়ে নেই, Correct. তো ওই জিনিসটা আছে, অ্যান্ড ইটস ভেরি ক্লিন। Okay, I hope, মানে for the sake of the future and এত লোকে এখানে আসছে, I hope it remains clean. Preeti, I can't let you go without asking you my final question. তোর সাথে আড্ডা মেরে আমি অনেক কিছু শিখলাম। জানিস তো, আমাকে যখন লোকে এখন বলে ও ইউ আর এ ইউটিউবার, আমার না কিরকম একটা লাগে, বিকজ I have always been a journalist, Yeah, right? I've always been a national editor, মানে আমি কলকাতায় কখনো জার্নালিজমে চাকরি করিনি। ইউটিউবার মানে ইউটিউবার মানেই মনে হয় বাচ্চা পার্টি। হ্যাঁ, মানে আমি ইউটিউবার, বুড়ো হাবড়া, মানে আমার নিজের মনে হয় এইগুলো আমার মাথার কবওয়েবস, এগুলো আমি প্রীতি এবং আরো অনেক, আমার ভীষণ ভাল লাগে ওদের আমার শোতে ডাকতে। আমার তো মনে হয় দে ডিজার্ভ মাচ মোর রেসপেক্ট দেন দে আর গেটিং। টাকার কথা আই এম নোবডি টু স্পিক, বাট রেসপেক্ট অ্যান্ড ভ্যালিডেশন, এটা আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ মেইন স্ট্রিম মিডিয়া শুড হ্যাপেন।
সবসময় যে তোকে এরকম একটা বাবলি বা এরকম একটা পাপাকি পারি করছিস বা অ্যাংরি প্রীতি, হু ইজ দ্য রিয়েল প্রীতি? What happens when you're sad? Do you go through phases of, being depressed? Because always being in the public eye, continuously shooting videos, putting yourself out there, it's very challenging. It's very challenging. I mean, I can talk about myself. Because I'm still grieving my mother, I go through days when I have a shoot and I get up and I'm like, how am I going to even, talk to the guest? I just want to be by myself. But Kaj, so you put yourself out there, but it's very tough. It looks easy. We make it look easy, but it's not. So do you go through that? Have you been through a phase যেখানে তোর হয়তো mentally you're very low, but you've had to put on a brave face and face the world? Yeah, definitely. And আমি বলবো first thing is Preeti as a person is very simple. Very simple. She wants to talk to people. And আমি খুব পছন্দ করি নিজের একাকিত্ব, একা থাকা, বা আমার কাজ হবে, আমি লিখতে পারবো না if I'm not alone. তো ওই জিনিসটা আছে। অ্যান্ড আই এম আ ওল্ড স্কুল পার্সন। ইভেন ইফ ইউ টক অ্যাবাউট লাভিং বা আই এম ভেরি ওল্ড স্কুল। আই হ্যাভ নো এক্সপেকটেশনস অ্যান্ড আই এম লাইক একটা পিওর, আমার ফিউচারে আই ওয়ান্ট আ পিওর রিলেশনশিপ যেখানে সেই রকম কোনো টক্সিসিটি নেই, অ্যান্ড ইটস জাস্ট লাভ। তো প্রীতি অ্যাজ আ পার্সন ইজ সিম্পল পার্সন, নো কমপ্লিকেশনস। আমার যেটা মনে হয় আমি বলে দিই লোককে, আমার যদি খারাপ লাগা থাকে আমি সেটাও তাদেরকে বলে দিই। সম্পর্ক আই বিলিভ যে যাদের থাকার তারা ওই ওই কনসেন্ট্রেশনটা নিয়েও থাকবে। তো ওই জিনিসটা আই বিলিভ। অ্যান্ড তুমি যেটা বললে, ইন মাই ওয়ার্স্ট ডেজ বা আমার যখন এরকম হয়েছে, আমার যখন লাস্ট ইয়ার ব্রেকআপ হয় আমার একটা 4 বছরের সম্পর্ক, তখন আমার এরকম হয়েছে আমি বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু, আমার কোনোদিন কাজ নিয়ে আই হ্যাভ নেভার সাফার্ড, যে কারণ কাজটা আমার এসকেপ হয়েছিল আমার লোয়েস্ট টাইমে। এইবার আমার মনে হচ্ছিল আমি কি বানাবো ভিডিও, আর আমার ভালো লাগছে না, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েক আপ, আমার উঠতে ইচ্ছা করে, আমি শুয়ে থাকতে চাই জাস্ট। তখন আই হ্যাড টু টেক থেরাপি, অ্যান্ড ওটা আমার খুব ভালো ডিসিশন ছিল যে আই ওয়েন্ট অ্যান্ড আই টুক থেরাপি। তখন আমাকে আমি আমি কিন্তু কাজ থামাইনি, আই এম ডুইং ভিডিওস যেমন তেমন করে হচ্ছে। তখন আমাকে আমার থেরাপিস্ট একটা খুব ভালো কথা বলেছিল, কদিন কাজ বন্ধ রাখ, ইউ ডিজার্ভ আ ব্রেক। To heal. আমি জীবনে ব্রেক নিইনি কাজ থেকে। আর ওই ওই টাইমটাই আমার ছিল যে আমি 2 মাস পুরোপুরি কাজ করিনি, আমি মোটামুটি কাজ করেছি। তো ওই 2 মাস আমি ব্রেক নিই, অ্যান্ড বলেছিল তুই ধর এখন যেভাবে কাজটা করছিস সেটা তো তোর পছন্দ হবে না, মানে তোর যে সেলফ রেসপেক্টটা সেটা যাতে তোর চোখে নেমে না যায়, যে আমি যেমন তেমন করে কাজ করেছি এটা যাতে তোর নাই, টেক আ ব্রেক, কোনো অসুবিধা নেই, অ্যান্ড কাম ব্যাক। তো আমি তখন থেকে ট্রিপস নেওয়া শুরু করি, আমি খুব ট্রাভেল করতে শুরু করি, অ্যান্ড ইট হ্যাজ হিলড মি আ লট। নেচার ইজ দ্য বেস্ট হিলার। তো ওখানে যাই, অ্যান্ড তখন আমার মনে হয় বাহ এটা বেশ ভালো, তো এখানে একটা ভিডিও বানাই। তখন আমার ইচ্ছে করে, মানে যখন আমার আই এম ফিলিং ইট তখন আমি ভিডিও You're not বানাতাম। pushing yourself No. all the time. বা অনেক সময় হয়েছে আমি জোর করে ভিডিও বানাইনি, যে কিছুক্ষণ আই ডিজার্ভ টু বি অ্যাজ আ পার্সন অ্যান্ড নট অ্যাজ আ ক্রিয়েটর, যে আই ওয়ান্ট টু এনজয় দ্য ভিউ, সানসেট আমি দেখতে চাই। আমি সবসময় ভিডিও মানে রিয়েল টাইমটাও আমি মানে বাঁচতে হ্যাঁ, না চাই। তো we are একটা ডিজিটালি আমরা হ্যাঁ। মানে স্লেভ হয়ে গেছি অ্যান্ড এখন। ওটা ক্যাপচার হয় না। হুম। আমি যখন বাড়ি গিয়ে ভাববো ট্রিপটা আমার কেমন গেল, আই এম জাস্ট ব্ল্যাঙ্ক, কারণ সব আমি আই এম মোর ফোকাসড অন ফোন, যে আচ্ছা কেমন আসছে কি আসছে। তো But aren't you, মানে don't you have to be more focused on the phone? ইয়েস, বাট দেয়ার শুড বি আ ব্যালেন্স। ওটা ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স না হলে ইউ উইল বি লস্ট। মানে আমি কে অ্যাজ আ পার্সন সেটা আমি তারপরে জানতে পেরেছি, যখন আমি কনসিয়াসলি ফোন হোটেলে Detox রেখে করলি এসেছি। একটা। হ্যাঁ, ছবি তুলবো না, নট ইভেন ফর মাই মেমোরি সেক, নো পিকচার্স, নো ভিডিওস, আই জাস্ট সিট ডাউন অ্যান্ড ওয়াচ। Just soak it all in, যেটা হ্যাঁ, অ্যান্ড বলে। ইট হ্যাজ হিলড মি। আর অনেক থটস আসে তোমার, ওগুলো আসাটাও খুব দরকার। ইউ হ্যাভ টু, ইভেন গ্রিভিং ফেজে আই উড সে, আমি যেটা পড়াশোনা করেছি, মানে ছোট মুখে বড় কথাও হতে পারে, বাট ইউ হ্যাভ টু গো থ্রু ইট টু ওভারকাম ইট। তো ওটাও সেম উইথ এনিথিং। তো আমাকে আমার থেরাপিস্টই বলেছিল ব্রেকআপ ইজ আ ডেথ অফ ইয়োর ফিউচার ড্রিমস। তো তুই কমপ্লিটলি একটা মানে নিউ দেখছিস যে কি হবে এবার ফিউচারে, তো ইউ হ্যাভ টু গ্রিভ। তো দ্যাট ওয়াজ অলসো আ গ্রিভিং পার্ট অফ মি, যেটা এখনো চলছে আই উড সে। বাট আই এম দ্যাট পার্সন যে কখনো ব্যাড মাউথিং করে না অ্যাবাউট এনিবডি। যে আমার সাথে খারাপ করেছে, কর্মা ইজ দেয়ার, ইট উইল বি দেয়ার, বাট আই এম আ পার্সন যে সবসময় ফরগিভ করে দেয়, যে ঠিক আছে আমি নিজের সাথে ওই বার্ডেনটা নিয়ে চলতে চাই না, ইউ আর ফরগিভেন, ইউ ক্যান লাইক গো অ্যান্ড।
But have you lost faith in men, in love, in relationships? এত কিছু, এত ইয়াং বয়সে তুই এতগুলো ধাক্কা খেলি, and really massive ones, right? যেটা থেকে তুই ওভারকাম করে এত অ্যাচিভ করেছিস, মানে আই থিঙ্ক প্রীতির জীবন is going to be an inspiration for many of our listeners who are also your fans. Absolutely. কিন্তু মানে আমি as a woman, I'm inspired by you because I know that, you know, when my very abusive relationship ended, I wanted to throw myself in front of a bus. I didn't want to live. And today, when I look at that, you know, I was 24. When I look at that 24-year-old Shrimoy and I look at myself, I just want to embrace her. You know, I just want to take her in my arms and just tell her it's going to be okay. You will live. And there is a life ahead of you যেটা manifest করবে. Give it time. Give time. জানা? So, তোর এই 24 years you have gone through a lot. লোকে এই ঝকঝকে তকতকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এগুলো দেখে, but because আমি কিছুটা we have researched on you, plus I follow you, I know you've been through a lot of personal blows and it's not easy. For a sensitive person, a person who's old school by your own admission, somebody who believes in that old version of love, you know, যেখানে কোনো toxicity হবে না, it's a growth, mutual growth for two people. I'm sure the breakdown of your relationships, you have also died along with that relationship dying. How do you I think so many girls will like to know, how do you pull yourself out of this? And of course therapy, on my last show আমি বলেছি যে you should not be afraid of even taking medication. I have, and I know that it's made a world of difference to me. But at the end of the day, তুই কি এখনো ভালোবাসায় বিশ্বাস করিস? Do you think that, you know, there is the Mr. Right now? Mr. Right ekdom বিশ্বাস করি না, nobody is right or wrong, but Mr. Right now, and somebody who will want to know this person who I am talking to. প্রীতি নামের মানেই ভালোবাসা, and I love to love. Okay. মানে আমি হয়তো কাউকে না ভালোবেসে আমার মনে হয় যে মাই লাইফ হ্যাজ নো মিনিং, মানে হয়তো ভগবান সবাইকে তো কোনো একটা পারপাসে পাঠায়, মেবি মাই পারপাস ওয়াজ টু লাভ। ওটা আমার হয়তো যে পার্টনার তাকে হতে পারে, ইট ক্যান বি এনিবডি, ইভেন আই এম ভেরি লাইক এমপ্যাথেটিক টুয়ার্ডস আননোন পিপল, স্ট্রেঞ্জার্স অ্যাজ ওয়েল। মানে এরকম হয় যে রাস্তায় আমি কাউকে দেখলাম যার মানে বাড়ি নেই, তাকে দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, মানে আই এম দ্যাট পার্সন। যেটা আমি খুব একটা, কেউ জানে না আমার ব্যাপারে, আমার খুব ক্লোজ সার্কেল আছে, 3টে বন্ধু, আমার মা বাবা দাদা, এছাড়া আমার ব্যাপারে কিন্তু কেউ জানে না হু ইজ প্রীতি অ্যাজ আ পার্সন। তো সেইটা, আর হ্যাঁ মানে ওই জিনিসটা হয়তো আমার চলে গেছে, একটা ভয় চলে এসছে যে সম্পর্ক মানে একটা ইনভেস্টমেন্ট, সময় দিচ্ছ তুমি, তোমার এফর্ট দিচ্ছ, আর হঠাৎ করে চলে নেই, বা যাই হোক একটা কিছু একটা হোয়াট এভার ইট ইজ, সে তোমার লাইফে আর নেই, অ্যান্ড দেন তুমি যা ভেবেছিলে, যা স্বপ্ন দেখেছিলে, সেটা নেই। তো হোয়াট ডু ইউ ডু দেন? তো ওই যে হলোনেসটা আমি ফিল করেছি, মেবি আই ডো নট ওয়ান্ট টু ফিল দ্যাট, বাট আই ডেফিনেটলি বিলিভ যে দেয়ার ইজ সামবডি, দেয়ার উইল বি সামওয়ান যে হয়তো আমার মানে লাইফে আসবে, অ্যান্ড ইট উইল বি চেঞ্জড। অ্যান্ড আমি হয়তো দূরে ঠেলে দিয়েছি অনেকজনকে এই পিরিয়ড অফ টাইমে, অনেকেই হয়তো যে আফটার মাই ব্রেকআপ নিউজ দ্য কাইন্ড অফ ডিএমস হ্যাভ গট যে চলো আমার সাথে ডেটে চলো, এই আরে ভাই লেট মি লাইক মানে চান্স পে ডান্স। তো এগুলো মানে বোঝা যায় যে আচ্ছা এটা ওয়েট করেছিল, তো সেইগুলো অনেক হয়েছে, আমি অনেকজনকে হয়তো দূরে ঠেলে দিয়েছি। বাট রাইট নাও ইফ আই হ্যাভ টু টেক আ ডিসিশন, মেবি আইল টেক যে আমি এখন কোনো কমিটমেন্ট, কোনো সম্পর্ক, আই এম নট লুকিং ফরওয়ার্ড টু এনিথিং। কারণ আমি যতক্ষণ না, আমি চাই না যে আমার ট্রমাগুলো ডাম্প করতে আবার অন্য কারোর ওপরে, তো যতক্ষণ না আই এম ফুললি হিলড, যে হ্যাঁ জানি আমি পাস্ট ট্রমা তাকে আমি দেবো না, বা আমার জন্য যে আমি এটা বলবো যে আচ্ছা আমার এত মাথা গরম হয়েছে বিকজ আমার সাথে ও এরকম করতো, বা আমার যে ট্রাস্টটা যেটা মানে গেছে, সেইটা আই ওয়ান্ট টু রিপেয়ার। তারপরে কারণ কি, একটা সম্পর্কে যদি ট্রাস্ট না থাকে, আমি যদি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস না করতে পারি, যেটা বলছে হ্যাঁ ও ঠিকই বলছে, তাহলে তো সম্পর্কে থাকার মানে কনস্ট্যান্টলি আই ক্যানট চেক দেয়ার ফোন, আই ক্যানট কল দেম, হ্যাঁ তুমি কোথায়, আমাকে ঠিক করে বলো, এই আই এম নট দ্যাট পার্সন। আমি চাই যে একটা সম্পর্কে ও আমায় সত্যি বলছে, আমি তো আই এম ভেরি অনেস্ট, মানে আমি ভুল করলে আগে ফোন করে তাকে বলবো যে আমি এটা করে ফেলেছি, নাও ইউ টেল মি, আই এম সরি, এইরকম আমি একটা মানুষ। তো আই এক্সপেক্ট দ্য সেম ফ্রম দ্য আদার পার্সন অ্যাজ ওয়েল।
তো যতক্ষণ না আমার মনে হচ্ছে I would not step into any relationship. বাট হ্যাঁ, ভালো লাগা হয়তো আছে। আমি অনেক মানুষকে চিনেছি যাদের দেখে মনে হচ্ছে ওয়াও, এরা তো মানে অ্যাজ আ পার্টনার খুব ভালো হতো, সেই রকম ভাবে, মানে ইটস ভেরি বিজনেস টাইপ অফ ভাবনা চিন্তা, যে হ্যাঁ এরকম প্ল্যানিং করে, বাট সেরকম তো হয় না। যেদিন আই উইল ফিল রাইট, আমার গাট ফিলিং বলবে দ্যাট ইয়েস ইউ ক্যান গো হেড, ডেফিনেটলি, বাট সেটা আমি কোনোদিন পাবলিক করবো না যতদিন না আমি কনফার্ম। I think these are important observations and also taking time to heal. আমি যেটা আজকাল দেখি যে একটা রিলেশনশিপ শেষ হতে না হতেই সে আরেকজনকে পাকড়াও করে ফেলেছে বা জাম্প করছে, বা অলরেডি রিলেশনশিপটা ভাঙন ধরেছে তখন সে আরেকজনের কাছে চলে গেছে। এগুলো না করে আমরা যদি থেরাপি, সেলফ রিফ্লেকশন, সেলফ অ্যাওয়ারনেসের ওপর একটু সময় দিই, আই থিঙ্ক আমাদের হৃদয়টা অনেক মানে কি বলবো, বেটার হার্ট হেলথ, মানে মেডিকেলি বলছি না, লাভ ল্যাঙ্গুয়েজে বলছি, যে ইট উইল বি ইন আ বেটার প্লেস। Preeti is a very busy person right now because she's relaunching her brand Preeti Zen, মানে Citizen and Preeti Zen. And আমার মনে হয় women like Preeti, you are role models for women and people who aspire to be in the creative field in a country যেখানে তোমার বাবাকে, তোমার ফ্যামিলির কত পয়সা এবং এই নেপোটিজম মানে যেখানে র্যাম্পেন্ট, সেখানে তোরা আমার বোনের জেনারেশনের কাছে এত রোল মডেল, বিকজ তোরা প্রুভ করিস যে ট্যালেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস সেন্স along with your talent are important tools to make a brand. Every person has a story. সেই স্টোরিটাকে যদি আমরা ট্যাপ ইন করে we can create something out of it. Even your pain, মানে we can use it to help others. তারা যে এই পিরিয়ডটার মধ্যে যাচ্ছে, তোর কথা শুনে they are feeling হ্যাঁ ঠিক আছে, I can also do it. I think I salute all of you. I think if the film industry feels that influencer era, so এরা তো আর অ্যাক্ট্রেস নয় বা অ্যাক্টর নয়, এদের আমরা কেন নেব? আপনারা মানে যে কত বড় ট্যালেন্ট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, only you know. And of course a lot of people think that influencerরা কি করে, ওই তো খালি রিল বানায়, লিপসিং করে. I think influencers and creators like Preeti prove that it's a bloody tough job. It's creativity, it's marketing, it's business, it's production, both pre and post production. So glamour ta dekhben na ar taka asche bolei don't resent someone. These are self made people, and I feel on this show অনেকে যারা তোমরা মানে ছোট ভাই বোনেরা যারা দেখছো, যারা এই ফিল্ডে যেতে চাও, অনেকেই তো পড়াশোনা ভালোবাসে না, and that's justified, তাদের অন্য কিছু ট্যালেন্ট আছে, and they want to reach to a larger audience. I think this is the story that you should return to time and again. Preeti, tomake pawa is a great honor for us on the show. I believe that young people have the power and the emotional intelligence and the courage to change the world. I hope মানে তোর Preeti Zen বল, তোর মানে পেজ বল, তোর কাজ বল, আর তোর যে স্বপ্ন যে তুই এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবি যেখানে তোর মতন মেয়েরা বা তোর মতন ক্রিয়েটাররা একটা সেফ এথিক্যাল স্পেসে কাজ করতে পারবে। ওয়েল, ইউল অলওয়েজ হ্যাভ শ্রী ইন ইয়োর কর্নার, আমাকেও কাজ দিস তখন। অ্যান্ড উই হোপ টু হ্যাভ মেনি মোর ক্রিয়েটার্স লাইক Preeti, হুজ জার্নি, আমরা খালি সেলেবস বলতেই অ্যাক্টর অ্যাক্ট্রেস ভাবি। I think we should term the word celebrities with achievers. These are real people of flesh and blood, যারা তাদের জীবন যুদ্ধটাকে একটা ইন্সপায়ারিং জায়গায় রেখে মানুষকে অনুপ্রেরিত করছে ডে ইন অ্যান্ড ডে আউট। সো থ্যাংক ইউ। বাট তোকে ছাড়ার আগে আমি একটু আবদার করব বড় দিদি হয়ে, দ্যাট ওই একটু তোমার পাপা কি পারি ওই টোনে বা অ্যাংরি প্রীতি টোনে, whatever you're feeling right now, if you can give a shout out for subscribers. Okay. As you know, that's the hardest thing. We are YouTubers, so high five on that. 2 generations of YouTubers. So I would love for you to give a shout out to my audience and yours to subscribe to Straight Up with Shri. তো দেখো, আমি তো এখন এসেছি পডকাস্ট করতে, আর আমার স্ট্রাগল স্টোরি তো সবাই শুনে ভীষণভাবে এক্সাইটেড তো হয়েইছো, বাট আরেকটা জিনিস যাওয়ার আগে ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব স্ট্রেট আপ উইথ শ্রী, না হলে কিন্তু আমি পারবই না। Thank you, that was amazing. I can't wait to go back to her page and check out more Papa Ki Pari content.
পাপা কি পারি হয়তো নয়, বাট পিপল কি পারি। আই থিঙ্ক আই উইল রিমেম্বার প্রীতি ইন দ্যাট ভেন। খুব ভালো লাগলো আজকের আড্ডা, আশা করি আপনাদেরও ততটাই ভালো এবং এডুকেটিভ লেগেছে। পেরেন্টস শুনুন অ্যান্ড এনকারেজ ইউর চিলড্রেন টু গো অফ দ্য বিটেন ট্র্যাক। সে যদি একটা ক্যামেরার সামনে তার ফোন নিয়ে ভিডিও তুলছে, তাকে জাজ করবেন না, তাকে কটাক্ষ করবেন না, তাকে বলবেন না যে এই করে তুই খাওয়াবি, কি খাওয়াবি আমাদের, এগুলো বলবেন না। কেননা আমার মনে হয় পৃথিবীটা এখন অনেক বড় হয়ে গেছে এবং অনেক ছোট কাজ, যেটা আমি ইচ্ছে করে এই ওয়ার্ডটা ইউজ করছি, ছোট কাজেরও কিন্তু অনেক বড় জায়গা আছে মানুষের মনে এবং পৃথিবীতে। অন বিহাফ অফ মি অ্যান্ড মাই টিম, আনটিল দ্য নেক্সট টাইম, নমস্কার। থ্যাংক ইউ টু প্রীতি ওয়ান্স অ্যাগেন, পিপলস প্রীতি, আমি নতুন নাম দিলাম, হ্যাশট্যাগ। অ্যান্ড মেবি তুই এটা নিয়ে কিছু কন্টেন্ট বানাবি এবার। অ্যান্ড অলসো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আবার দেখা হবে, নমস্কার।